তো আজকে আমরা ইকুইলিব্রিয়ামের প্রিভিয়াস ইয়ারটা করব। এখানে কোশ্চেনগুলো করতে গিয়ে দেখবি যে টাইপের কোশ্চেন করা হয়েছে ক্লাসে তার থেকেও ইজি কোশ্চেন, যে খুব জটিল নিউমেরিক্যাল তো দেয়নি, মানে জটিল ইন দ্য সেন্স কোনো কমপ্লেক্স নিউমেরিক্যাল সেরকম কিছু আসেনি, বা আমি নিউমেরিক্যাল যেগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছি এবং ছায়া প্রকাশনীতে তোদের বইয়ে যে সলভ নিউমেরিক্যালগুলো রয়েছে সেই সলভ নিউমেরিক্যালগুলো করলেই পরীক্ষাতে যদি খুব কঠিন নিউমেরিক্যালও দেয় তাতেও সলভ করে আসতে পারবি। আর প্রিভিয়াস ইয়ার দেখলে দেখবি যে খুবই ইজি নিউমেরিক্যাল আছে, যে নিউমেরিক্যালগুলো আছেই নিউমেরিক্যাল দিয়েছেই খুব কম, আর যতটুকুই নিউমেরিক্যাল দিয়েছে সেই নিউমেরিক্যালগুলো প্রিভিয়াস ইয়ারে খুব ইজিই আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা দুটো টপিক আছে যে টপিকটা থেকে বারবার কোশ্চেন দিতে তুই দেখবি, সেই টপিকের মধ্যে একটা পার্টিকুলার টপিক বারবার হাইলাইটেড হয়েছে, সেটা হচ্ছে কেপি আর কেসির মধ্যে রিলেশন। তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আমাদের কী ছিল RT টু দি পাওয়ার ডেল্টা এন, তাই তো? তাহলে ডেল্টা এন বলতে গ্যাসিয়াস যে মলিকিউলগুলো রয়েছে প্রোডাক্ট সাইডে তার নাম্বার অফ মোলস যোগ করব, বিয়োগ করে দেবো কী থেকে, প্রোডাক্ট সাইডে যে নাম্বার অফ মোলস রয়েছে গ্যাসিয়াস প্রোডাক্ট, সেখান থেকে গ্যাসিয়াস যে সাবস্ট্রেট নিয়েছিলাম সেই সাবস্ট্রেট যারা রয়েছে সেটাকে আমরা তাদের মোল যোগ করে বিয়োগ করে দিলেই ডেল্টা এনটা হয়ে যাবে। তাহলে এই রিয়াকশানে কেপি বাই কেসি জানতে চেয়েছে। কেপি বাই কেসি জানতে চেয়েছে মানে কি, কেসিটাকে তুই যদি নিচে নিয়ে চলে আসি তাহলে RT টু দি পাওয়ার ডেল্টা এন, তাহলে এখান থেকে ডেল্টা এন ক্যালকুলেট করে RT এর পাওয়ারে চাপিয়ে দিলেই হবে। তাহলে এই পার্টিকুলার রিয়াকশানে ডেল্টা এন কত হবে, আলাদা করে ক্যালকুলেট করাও কিছু নেই। এদিকে 1 মাইনাস 1 প্লাস হাফ, তাহলে 1 প্লাস হাফ মানে কত হয় 3/2, 3/2 হয় 3/2, তাহলে 1 মাইনাস 3/2 করলে কত হয়, 1 মাইনাস 3/2 করলে কত বেরিয়ে আসে। আমি এখানে কোশ্চেন পেপারটা বার করে নিই, নাই তো বোর্ডে চলে গেলে আবার কোশ্চেন পেপার দেখতে আসবো, দেরি হবে। তো সামনে নিজের বইটা খুলে রাখিস। তাহলে কি হচ্ছে 1 মাইনাস হ্যাঁ 1, এদিকে 1 প্লাস হাফ তাহলে 3/2, তাহলে 1 মাইনাস 3/2, 1 মাইনাস 3/2, রাইট? তাহলে 1 মাইনাস 3/2 করলে কত হচ্ছে দেখ, আশা করি বুঝতে পারছিস। প্রথমবার করাচ্ছি বলে আমি বারবার এই কথাটা রিপিট করছি, একটু ওয়েট করছি যে যেন তোরা নিজেরা খাতাতে এটা লিখতে পারিস। কেউ যদি প্রথমবারের জন্য করে থাকিস, যে ফর্মুলাটা প্রথমবারের জন্য দেখছিস, সেও যেন উত্তরটা করতে পারিস। বাকি চ্যাপ্টারটা না পড়েও, এটা রেকমেন্ডেড নয় যে চ্যাপ্টার না পড়ে নিউমেরিক্যাল কর, যারা পড়েছিস তারা তো জানিস, যারা নতুন করছিস তাদের জন্য আমি একবার তাও ভেঙে ভেঙে বলছি। তাহলে প্রোডাক্ট সাইডে কত রয়েছে একটা, মাইনাস এখানে কত রয়েছে 1 আর হাফ, তাহলে 1 প্লাস হাফ, তাহলে 1 প্লাস হাফ করলে কত হয় 3/2 হয়। তাহলে 1 মাইনাস 3/2 করলে কত হচ্ছে, 1 মাইনাস 3/2 করলে হচ্ছে তোর মাইনাস, দেখ 2 মাইনাস 3, তাহলে মাইনাস হাফ, তাহলে পাওয়ারে মাইনাস হাফ, পাওয়ারে মাইনাস হাফ হলে কি হয়, পাওয়ারে হাফ হলে রুট আন্ডার হয়, মাইনাস হাফ মানে 1/, তাহলে RT টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে RT টু দি পাওয়ার মাইনাস হাফ হলে হয় 1/RT টু দি পাওয়ার হাফ, RT টু দি পাওয়ার হাফ মানে রুট আন্ডার, তাহলে 1/√2 এটা আর অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ, কেপি বাই কেসি আমরা পেলাম। এবার করার সময় একটু দেখে নিবি কোথাও যেন ক্যালকুলেশনে ইরোর না করা হয়ে যায়। বেশ, নেক্সট বলেছে 10 টু দি পাওয়ার -8 মোলার NaOH দ্রবণের pH গণনা করো। এই কোশ্চেনটা নিয়ে আগেও বলেছি, আজকে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। যদি দেখি সলিউশনে শুধু NaOH বেসিক সলিউশনে নয়, যদি অ্যাসিডিক সলিউশনের মানে HCl এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে, যদি এই কনসেন্ট্রেশনটা লেস দ্যান ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 মোলার হয়, বা এই পার্টিকুলার কোশ্চেনটাতে যে NaOH এর কনসেন্ট্রেশনটা লেস দ্যান ছিল, মানে লেস দ্যান ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 মোলার, ওটা বেসের জন্যও হবে। তাহলে 10 টু দি পাওয়ার -7 মোলারের সমান বা তার থেকে যদি ছোট হয়, বা NaOH এর মোলার কনসেন্ট্রেশনটা যদি 10 টু দি পাওয়ার -7 মোলার বা তার থেকে ছোট হয়, যেমন 10 টু দি পাওয়ার -8 মোলার দিয়েছে NaOH, মানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা, তাহলে ওই পার্টিকুলার সিচুয়েশনে তুই ডাইরেক্টলি মাইনাস লগ অফ H প্লাস আয়ন বা মাইনাস লগ অফ OH মাইনাস আয়ন করে দিলে উত্তরটা ভুল হয়ে যাবে। যেমন HCl এর এই ক্যালকুলেশনটা, HCl এর বলতে আমি যেটা বোর্ডে ক্লাস চলাকালীন করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে HCl এর কনসেন্ট্রেশনটা যদি 10 টু দি পাওয়ার -8 মোলার হয়, তাহলে তুই এখান থেকে দেখতে পাচ্ছিস HCl সলিউশনে গেলে একটা H প্লাস আয়নই দেয়, মানে H3O প্লাস আয়ন, তাহলে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনও 10 টু দি পাওয়ার -8 মোলার হবে। এখানে সিম্পলি pH বার করার সময় তুই যদি মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -8 বসিয়ে দিস,
তাহলে পিএইচ বেরিয়ে চলে আসবে 8। একটা অ্যাসিডের সলিউশনের পিএইচ বেসিক রেঞ্জে কী করে যায়, তাহলে এটা একটা ভুল হচ্ছে। তখন বলেছিলাম ওয়াটারের যে ডিসোসিয়েশন হচ্ছে সেই ওয়াটারের ডিসোসিয়েশনের ফলে যে H+ আয়নটা তৈরি হচ্ছে সেটাকেও কনসিডারেশনের মধ্যে নিতে হবে, কারণ এই যে 10⁻⁸ মোলার H+ আয়নের কনসেন্ট্রেশনটা এটা খুবই লোয়ার কনসেন্ট্রেশন। এত লোয়ার কনসেন্ট্রেশন হয়ে গেলে মানে যখন ওয়াটারের অটো ডিসোসিয়েশনের ফলে যতটা H+ আয়ন তৈরি হয়, কতটা হয় পিওর ওয়াটারে যখন নিজে থেকেই ডিসোসিয়েট হয়ে H+ আয়ন আর OH- আয়ন জেনারেট করে মানে H3O+ আয়ন, তখন তার কনসেন্ট্রেশন হয় 10⁻⁷ মোলার হয়। এবার যে অ্যাসিডটা তুই ওতে মিক্স করছিস সেই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যদি জলের অটো ডিসোসিয়েশনের ফলে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশনের সমান বা তার থেকে নিচে হবে, তখন ওয়াটারের ডিসোসিয়েশনের ফলে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশনটা অ্যাসিড থেকে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশনের সাথে সমতুল্য হয়ে যাচ্ছে, তখন ওয়াটারের ডিসোসিয়েশনটা কনসিডারেশনের মধ্যে নিতে হবে। যখন অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হাই হচ্ছে তখন অ্যাসিড থেকে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশনটা এতটাই বেশি, তার রেসপেক্টে ওয়াটার থেকে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশনটা খুবই নগণ্য, তখন আমরা ওটাকে নেগলেক্ট করে দিই, তখন আমরা ওটাকে ভাবিই না ওয়াটার অটো ডিসোসিয়েশনের ফলে তৈরি হওয়া H+ আয়নের কনসেন্ট্রেশন। কিন্তু যখন এই কন্ডিশনটা আসবে 10⁻⁷ মোলারের সমান বা তার থেকে নিচে, তখন ওয়াটারের পার্টটাকেও আমাকে কনসিডারেশনের মধ্যে নিতে হবে, ঠিক আছে। এর আগে যখন ক্লাসে করিয়েছিলাম তখন আমি কি করেছিলাম, বলেছিলাম ওয়াটার তো দুটো ওয়াটার, তাহলে দুটো ওয়াটার নিলাম, দিয়ে H3O+ আমি লিখতে পারি এটাকে যে H3O+ আয়নের কনসেন্ট্রেশন আর OH- আয়নের কনসেন্ট্রেশন এটা পিওর ওয়াটারে কত হয় 10⁻⁷ মোলার। তাহলে অ্যাসিড থেকে H+ আয়ন আসছে 10⁻⁸ মোলার, ওয়াটার থেকে H3O+ আয়ন আসছে 10⁻⁸ মোলার। এটাকে এটা লিখেছি বলে তাই HClটাকে তো জলে গোলা হয়েছে, তাহলে HClকে তুই যেই ওয়াটারে দিবি এখান থেকে যে H+ আয়নটা আসবে ওটা আসলে H3O+ আয়ন হবে, ঠিক আছে। সো H3O+ আয়নের টোটাল কনসেন্ট্রেশনটা আমি বলেছিলাম 10⁻⁷ মোলার ওয়াটার থেকে, 10⁻⁸ মোলার অ্যাসিড থেকে, এটা চলে আসবে 1.1 × 10⁻⁷ মোলার। এটার মাইনাস লগ নিলে ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল টু মানে পিএইচ এর ভ্যালুটা ওই 6.95 এর মতো আসবে। এক্ষেত্রে কি করেছিলাম, এটা একটা সিম্পল ক্যালকুলেশন, মোটামুটি এরকম করে ক্যালকুলেট করলেও হবে। এটা আমি বলতে পারি এটা একটু তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করার মেথড। এটাকে তুই যদি আরও অ্যাকিউরেটলি ভাবতে চাস, এটাকে আরও অ্যাকিউরেটলি ভাবলে এরকম হবে যে H2O + H2O, তুই যদি আরও অ্যাকিউরেট অ্যান্সার করতে চাস, H2O সাথে H2O রিয়াকশন করে তৈরি করবে H3O+ আয়ন আর OH- আয়ন। এবার HCl যেটা দেওয়া রয়েছে, HCl ও ওয়াটারে ডিসোসিয়েট হয়ে জেনারেট করবে H3O+ আয়ন, এটা তো ইকুইলিব্রিয়াম হবে না, এটা তো HCl স্ট্রং ইলেকট্রোলাইট, আর Cl- আয়ন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটা দেখছে সলিউশনে এক্সট্রা কিছুটা H+ আয়ন এসেছে, তাহলে যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, এটা কি বলে, এটাকেই তো কমন আয়ন ইফেক্ট বলে, ঠিক আছে। এটাকেই আমরা কমন আয়ন ইফেক্ট বলবো। তাহলে H3O+ আয়নটা এখানে কমন আয়ন ইফেক্টের ফলে এই ডিসোসিয়েশনটা কিছুটা সাপ্রেস করবে। আমরা জানি উইক ইলেকট্রোলাইটের সলিউশনে স্ট্রং ইলেকট্রোলাইট দিলে যদি একটা আয়ন কমন হয়ে যায় তাহলে তখন উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনটা সাপ্রেস হবে। তাহলে পিওর ওয়াটারে আমি যে লিখে দিচ্ছিলাম H3O+ আয়নের কনসেন্ট্রেশনটা 10⁻⁷ মোলার, তাহলে ডিসোসিয়েশনটা সাপ্রেস হচ্ছে, তাহলে রিয়াকশনটা কিছুটা ব্যাকওয়ার্ডে শিফট হচ্ছে। তাহলে পিওর ওয়াটারে যে H3O+ আয়নের কনসেন্ট্রেশনটা সেটা 10⁻⁷ মোলার নয়, 10⁻⁷ মোলারের থেকে কিছুটা কম, তাহলে ধরে নিলাম সেটাকে X। তাহলে এখন H3O+ আয়নের টোটাল কনসেন্ট্রেশনটা কত দাঁড়াবে, H3O+ আয়নের টোটাল কনসেন্ট্রেশনটা দাঁড়াবে ওয়াটার থেকে এসেছে X অ্যামাউন্ট, ওয়াটার থেকে X অ্যামাউন্টের এসেছে, আর মানে সাপ্রেস হয়ে গেছে। তো আগে যেটা 10⁻⁷ লিখে দিচ্ছিলাম, বুঝতে পারছি কথাটা, আগে যেটা আমরা 10⁻⁷ লিখে দিচ্ছিলাম সেটা 10⁻⁷ নয়, তার থেকে কিছুটা কমে গেছে। এখন কমে কতটা হয়েছে, এখন আমরা বলছি আগের থেকে এটা কমে X অ্যামাউন্ট জেনারেট করছে। আর তোর ওয়াটার থেকে আর অ্যাসিড থেকে কতটা অ্যামাউন্টের এসেছিল, অ্যাসিড থেকে যেটা এসেছিল সেটা 10⁻⁷ বা 10⁻⁸ যেরকম কনসেন্ট্রেশন দেবে, ধরে নিলাম তোকে 10⁻⁸ মোলার দিয়েছিল, তাহলে এইটা এখন টোটাল কনসেন্ট্রেশন দাঁড়ালো, ঠিক আছে। এটা যদি এখন টোটাল কনসেন্ট্রেশন হয়, এবার তাহলে তোকে কি ফর্মুলা লাগাতে হবে, এবার তোকে ফর্মুলা লাগাতে হবে যে H3O+ আয়নের কনসেন্ট্রেশন ইন্টু OH- আয়নের কনসেন্ট্রেশন, এটা এখন KW এর সাথে সমান, ঠিক আছে। তাহলে এখানে তুই সমস্ত ভ্যালু বসাবি, H3O+ আয়নের কনসেন্ট্রেশন X + 10⁻⁸, আর এইটা যখন সাপ্রেস হচ্ছে H3O+ আয়নটা ব্যাকে যাচ্ছে, H3O+ আয়নটা ব্যাকে যাচ্ছে কি করে, H3O+ আয়নটা তো OH- আয়নের সাথে অ্যাটাচ হয়ে ব্যাকে যাচ্ছে, তবে গিয়ে তো জলটা ব্যাক করবে। তাহলে এটা যদি ডিসোসিয়েশনটা তো
H2O সাপ্রেস হচ্ছে কেন? H3O প্লাস আয়নটার পরিমাণ বেড়েছে বলে রিয়াকশন ব্যাকওয়ার্ডে যাচ্ছে। এবার H3O প্লাস তো একা ব্যাকওয়ার্ডে যাচ্ছে না, ও যখন ব্যাকওয়ার্ডে যাচ্ছে ওয়াটার হয়ে ব্যাক করছে, ওয়াটার হয়ে ব্যাক করার সময় H3O প্লাস আয়নটা তো OH মাইনাস আয়নের সাথে রিয়াকশন করে ওয়াটারে ব্যাক করছে। তাহলে শুধু যে H3O প্লাস আয়নের পরিমাণটা কমছে তাই নয়, OH মাইনাস আয়নের পরিমাণটাকেও কমাচ্ছে। পিওর ওয়াটারে OH মাইনাস আয়নের মোলার কনসেন্ট্রেশন 10⁻⁷ হয়, তাহলে এটাও কমবে, যেহেতু একটা H3O প্লাস একটা OH মাইনাস আয়নের সাথে রিয়াকশন করেই ওয়াটারে কনভার্ট হয়। তাহলে H3O প্লাস আয়নের যতটা কমেছে OH মাইনাস আয়নের পরিমাণও ততটাই কমেছে। তাহলে ধরে নিলাম দুজনেরই সেম অ্যামাউন্টে কমেছে, দুজনেই যদি সেম অ্যামাউন্টে কমে আর যদি কমন আয়ন না থাকার ফলে সেম অ্যামাউন্টে তৈরি হয়, তাহলে কমন আয়নের ফলে যতটা কমার পর যতটা পড়ে থাকবে ইকুইলিব্রিয়ামে সেটাও সেম অ্যামাউন্টেরই হবে। আশা করি বুঝতে পারছিস কথাটা, কারণ পিওর ওয়াটারে দুজনাই সেম অ্যামাউন্টে তৈরি হয় 10⁻⁷ মোলার। কমন আয়ন ইফেক্ট এসেছে, তাহলে ওটা 10⁻⁷ মোলারের থেকে দুজনাই কমবে, কমন আয়নের জন্য রিয়াকশনটা যেহেতু ব্যাকওয়ার্ডে যায়। এবার H3O প্লাস আয়ন তো একটা H3O প্লাস আয়ন তো একটা OH মাইনাস আয়নকে নিয়েই ওয়াটারে ব্যাক করবে, তাহলে যতগুলো H3O প্লাস আয়ন কমেছে ততগুলোই OH মাইনাস আয়ন কমেছে। যেহেতু এদের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা সমান ছিল, তাহলে কমে যাওয়ার পর নতুন ইকুইলিব্রিয়ামে মোলার কনসেন্ট্রেশনটাও একই হবে। এখান থেকে দাঁড়াবে 10⁻⁻14 KW এর ভ্যালু আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াসে। এবার এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে x² প্লাস 10⁻⁸ x, 10⁻14টাকে রিয়াকশনের লেফট সাইডে নিয়ে এলে 10⁻14, এখান থেকে শ্রীধর আচার্য করে তুই একটা x এর অ্যাকিউরেট একটা ভ্যালু পাবি। সেই x এর ভ্যালুটাকে তুই যদি এখানে পুট করে দিস তাহলে তুই H3O প্লাস আয়নের অরিজিনাল কনসেন্ট্রেশনটা পাবি, মাইনাস লগ লাগাতে হবে। তাহলে এটা একটু লেন্দি হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আমরা আর একটু ডেটাটা অ্যাকিউরেট পাবো, কারণ আমরা ওয়াটারের এই যে সাপ্রেশনটা হচ্ছে ডিসোসিয়েশনের সেটাকেও আমরা কনসিডারেশনের মধ্যে নিচ্ছি। এবার যেটা হবে, এই ব্যাকওয়ার্ডে যাওয়াটা মারাত্মক যে ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে রিয়াকশনটা তা নয়, কিছুটা সাপ্রেস হচ্ছে। তাই আমরা যে অরিজিনাল ভ্যালু 10⁻⁷ নিয়ে যদি করি তাতেও মোট যে ডেটাটা আসবে, আমরা যদি এর অটো ডিসোসিয়েশনটা যে সাপ্রেস হচ্ছে সেই সাপ্রেশনটা নিয়েও যদি করি মোর আর লেস আমরা কাছাকাছিই পাবো। এইভাবে কমন আয়ন এই সাপ্রেশনটা ধরে চললে আমরা আর একটু বেটার ডেটা পাবো, তবে ওই 6.9 সামথিংই আসবে। খুব যে ডেটাটা এদিক সরে যাবে, মানে অনেকটা দূর সরে যাবে সেরকম একটা কিন্তু হবে না ব্যাপারটা। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পেরেছিস। বেশ, এবার এইভাবে ক্যালকুলেট করা যেতে পারে, পরীক্ষাতে তুই এইভাবেও ক্যালকুলেট করতে পারিস, ওইভাবেও ক্যালকুলেট করতে পারিস। এবার মেন কোশ্চেনটা কি দিয়েছিল আমি আরেকবার রিপিট করে দিলাম। মেন কোশ্চেনটা যেটা দিয়েছিল NaOH এর কনসেন্ট্রেশন, তাই না? NaOH এর কনসেন্ট্রেশনটা দিয়েছে কত? NaOH এর কনসেন্ট্রেশন দিয়েছে 10⁻⁸ নর্মাল দিয়েছে মনে হয়, দাঁড়া তো, মোলার দেয়নি, নর্মাল দিয়েছে, হ্যাঁ নর্মালিটিতে দিয়েছে। তাহলে 10⁻⁸ নর্মাল দিয়েছে। আমরা জানি NaOH নর্মালিটি আর মোলারিটি সম্পর্ক কী করে করতে হয়, স্ট্রেংথ অফ দ্য সলিউশন দেখবি প্রথম চ্যাপ্টার। NaOH সলিউশনে একটা OH মাইনাস আয়ন দেয়, NaOH সলিউশনে একটা Na প্লাস আর একটা OH মাইনাস আয়ন দেয়। তাহলে NaOH এর ইকুইভ্যালেন্ট মাস হবে তার মোলার মাস ডিভাইডেড বাই 1, মানে মোলার মাস, যেহেতু সলিউশনে একটা OH মাইনাস আয়ন দেয় তাহলে এটার ইকুইভ্যালেন্ট মাসও যা মোলার মাসও তা। তাহলে যার ইকুইভ্যালেন্ট মাস আর মোলার মাস একই, ইকুইভ্যালেন্ট মাস যখন বসাবো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম, তখন নর্মালিটি আসে। আর মোলার মাস ডিভাইডেড বাই, মানে মোলার মাস ডিভাইডেড বাই নয়, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম করলে মোলারিটি আসে। এবার যেহেতু এর মোলার মাস আর ইকুইভ্যালেন্ট মাসের ভ্যালু একই, তাহলে যাদের ইকুইভ্যালেন্ট মাস আর মোলার মাসের ভ্যালু একই হয় তাদের যেটাই নর্মালিটি সেটাই মোলারিটি। ঠিক আছে, 10⁻⁸ মোলার। আবার সেম ওয়েতে NaOH সলিউশনে একটা OH মাইনাস আয়ন দেয়, তাহলে 10⁻⁸ মোলার NaOH এর থেকে যে OH মাইনাস আয়ন তৈরি হবে সেম অ্যামাউন্টেরই তৈরি হবে এবং স্ট্রং ইলেকট্রোলাইট কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। তাহলে 10⁻⁸ মোলার NaOH দিলে ও সলিউশনে 10⁻⁸ মোলার OH মাইনাস আয়নই তৈরি করবে। তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত হবে? 10⁻⁸ মোলার। এবার তুই যদি এখানে OH মাইনাস আছে ডাইরেক্ট POH বার করতে চাস, মাইনাস লগ অফ 10⁻⁸, তাহলে POH বেরোবে 8। তাহলে এখান থেকে PH বার করতে চাইলে কি হয়ে যাবে? 14 - 8 করবি, 14 - 8 করলে কত হয়? 6। এটা কি হয়ে গেল? একটা বেসের সলিউশনের PH অ্যাসিডিক রেঞ্জে, তাহলে এটা নিশ্চয়ই হবে না, গন্ডগোল। যেমন এই অ্যাসিডের এই কোশ্চেনগুলোতে তুই যখন ডাইরেক্ট বসিয়ে দিচ্ছিস একটা অ্যাসিডের সলিউশনের PH চলে আসছে বেসিক রেঞ্জে, সেটা যেমন হচ্ছে না, এখানেও সেরকম একটা বেসের, যতই বেসের কনসেন্ট্রেশনটা লো হোক না কেন, যতই লো কনসেন্ট্রেশনে বেস থাকুক না কেন, সেটা তো বেস আলটিমেটলি অ্যাসিডিক রেঞ্জে তো কখনোই যেতে পারে না। খুব লো কনসেন্ট্রেশনের বেস যদি তুই নিস, প্র্যাকটিক্যালি পিএইচটা 7-এর খুব কাছাকাছি থাকে, বা তুই সলিউশনটাকে নিউট্রাল ধরেই চলতে পারিস। যেমন ধর তুই 1 বালতি জলে 1 ফোঁটা বেস অ্যাড করেছিস, 1 ফোঁটা NaOH দিয়েছিস,
তাহলে ওইটুকু পরিমাণ বেস দেওয়ার ফলে তো সলিউশনের পিএইচটা মারাত্মক কিছু চেঞ্জ হবে না, ওটা সাথেই থাকবে, কারণ এত বেশি পরিমাণে জল রয়েছে, ওইটুকু পরিমাণ এক্সট্রা NaOH মানে OH মাইনাস আয়ন সলিউশনের পিএইচটাকে খুব একটা চেঞ্জ করতে পারছে না। চেঞ্জ করতে না পারলেও সলিউশনের পিএইচটা অলমোস্ট নিউট্রালিটিতেই থাকবে, কখনো তো অ্যাসিডিক রেঞ্জে ঢুকে যেতে পারে না, তাই না? তাহলে এটা একটা গন্ডগোল হচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমার কাছে একটা ইজি উপায় হতে পারে, H2O অটো ডিসোসিয়েশন নাও। H2O অটো ডিসোসিয়েশনের ফলে OH মাইনাস আয়ন তৈরি হয় 10 টু দি পাওয়ার -7 মোলার। তাহলে 10 টু দি পাওয়ার -7 প্লাস 10 টু দি পাওয়ার -8 এইরকম করে ধরে তুই OH মাইনাস আয়নের ক্যালকুলেশনটা ধর। এই যে এটা কার কাছ থেকে আসছে? এটা হচ্ছে ওয়াটারের ডিসোসিয়েশনের ফলে তৈরি হচ্ছে, তাই না? এবার এই ওয়াটারের ডিসোসিয়েশনের ফলে 10 টু দি পাওয়ার -7 আমি ডাইরেক্ট বসাতে পারি, অথবা তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে H2Oর যে অটো ডিসোসিয়েশন আর একটা H2Oর সাথে রিয়াকশন করে H3O প্লাস আর OH মাইনাস, আর এক্ষেত্রে যে NaOHটা দিয়েছিস এই NaOHটা এখন Na প্লাস আর OH মাইনাস আয়ন জেনারেট করবে। এক্ষেত্রে OH মাইনাস আয়নটা হয়ে গেল কমন আয়ন। এবার H3O প্লাস আর OH মাইনাস আয়ন নিজে একে অপরের সাথে রিয়াকশন করে রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ডে পাঠাবে। তাহলে ধরে নিলাম নতুন যে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হলো কমন আয়ন ইফেক্টের ফলে, সাপ্রেস হওয়ার ফলে, এটা এক্স অ্যামাউন্টে তৈরি হয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটা করার জন্য তুই OH মাইনাস আয়নের টোটাল কনসেন্ট্রেশন কত? x প্লাস 10 টু দি পাওয়ার -8, আর H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত? x, এটা ইকুয়াল টু KW 10 টু দি পাওয়ার -14। সেম ওয়েতে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করবি, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে তুই একটা x এর ভ্যালু পাবি, x এর ভ্যালুটা 10 OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কত? এটা OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, টোটাল কনসেন্ট্রেশন পাবি, মাইনাস লগ করলে POH আসবে, সেখান থেকে 14 থেকে ওটাকে বিয়োগ করে দিলেই PH হয়ে যাবে। আমি আর এখানে এটা ক্যালকুলেট করছি না, মেথোডোলজিটা বুঝিয়ে দিলাম, তুই এখানে ক্যালকুলেশনটা যাতে আমাকে না করতে হয়। এবং ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেশনটা তোর বই তোকে করে দেখিয়ে দিয়েছে সুন্দর করে, ওই সমস্ত জিনিস ছায়া প্রকাশনী বইয়ে সুন্দর করে দেওয়া থাকে এইগুলো। এমনি তো এটা 23 সালেও পড়েছে, তোদের আগেও পড়েছে, রিসেন্ট টাইমেও পড়তে পারে, যেমন HCl এর এই ক্যালকুলেশনটা করা রয়েছে, বা NaOH এর আমরা যে ক্যালকুলেশনটা করলাম, যে ওয়াটার থেকে যে পরিমাণ আসছে সেটা x মোলার ধরলাম, কারণ 10 টু দি পাওয়ার -7 বলতে পারছি না, কারণ কিছুটা কমন আয়ন ইফেক্টের জন্য ডিসোসিয়েশনটা সাপ্রেসড হয়। তুই এখানে x মোলারের জায়গায় 10 টু দি পাওয়ার -7 মোলার ধরে চললেও তুই অলমোস্ট একই ডেটাই পাবি। কেন? ওই যে ডিসোসিয়েশনটা সাপ্রেস হচ্ছে ওয়াটারের, সেটা খুবই সামান্য পরিমাণে হচ্ছে। সো সাপ্রেশনের পরে যে নতুন কনসেন্ট্রেশনটা আসবে কমে যাওয়ার পর H3 প্লাস আয়ন বা OH মাইনাস আয়ন, সেটা 10 টু দি পাওয়ার -7 এর কাছাকাছি থাকবে, কারণ কনসেন্ট্রেশনটা এতটাই লো না, অত লো কনসেন্ট্রেশন রেঞ্জে তুই যে বিশাল কিছু সাপ্রেস করে ফেলবি সেটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এটা মাল্টিপ্লিকেশন করে আলটিমেটলি কোয়াড্রেটিক ইকুয়েশন এসেছে, ক্যালকুলেটর তো থাকবেই, সলভ করে নিতে পারবি, x এর ভ্যালু বেরিয়ে এলো। তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বেরোলো 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মোলার। PH কত বেরোলো? POH কত বেরোলো? PH বেরোলো 6.97 মতো। আচ্ছা, 10 টু দি পাওয়ার -8 মোলার NaOH দ্রবণের PH কত? 14 থেকে বিয়োগ করলে 7.03। ঠিক আছে, এবার আমি একটা তোকে ক্যালকুলেশন করে দেখাই, যে আমরা যদি এই ডিসোসিয়েশনটা সাপ্রেস হচ্ছে, সেই সাপ্রেসটা না নিতাম, সাপ্রেস হচ্ছে বলেই তো পরিমাণটা কমেছে না কমন আয়ন ইফেক্টের জন্য, যদি সাপ্রেশন হচ্ছে না ধরতাম, মানে সাপ্রেশন হচ্ছে কিন্তু সেটাকে যদি আমরা নেগলেক্ট করে চলতাম, তাহলে আমি লিখতাম OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ওয়াটার থেকে যেটা আসছে, আর বেস থেকে এসেছে 10 টু দি পাওয়ার -8। তুই এখান থেকে 10 টু দি পাওয়ার -7 কমন নিলে কি হতো? 1 প্লাস 10 টু দি পাওয়ার -1, রাইট? তাহলে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10 হতো, তাই না? কারণ 10 টু দি পাওয়ার -7 কমন নিয়েছি, মাল্টিপ্লিকেশন করবো, বুঝতে পারছি আশা করি। 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার -1, বেস কমন থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, -7 আর -1, তাহলে -8 আসতো। তাহলে 10 টু দি পাওয়ার -1 পড়ে থাকলো, মানে 1/10, তাহলে 10 প্লাস 1/10, তাহলে 11/10, মানে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা পেতাম। এখান থেকে আমি যদি POH বার করি, POH হলে এটা হবে মাইনাস log m প্লাস log n, তাহলে মাইনাস log 1.1 মাইনাস লগ, তাহলে মাইনাস মানে log m প্লাস log n ই হচ্ছে, কিন্তু আমি তো শুধু লগ নিইনি, আমি মাইনাস লগ নিয়েছি। তাহলে মাইনাস লগ অফ এটা, মানে লগ অফ এটা প্লাস log 1.1 প্লাস log 10 টু দি পাওয়ার -7, এবার মাইনাস লগ নিয়েছি বলে মাইনাসটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল 10 টু দি পাওয়ার -7। এবার এটা বাইরে চলে এলে 7, এবার মাইনাস log 1.1 এর ভ্যালুটা দেখতে হবে, মানে log 1.1 এর ভ্যালুটা দেখতে হবে। তাহলে log 1.1 এর ভ্যালুটা আমরা একটু চেক করি, দেখি কি পাই। কি করব? log 1.1 হচ্ছে 0.0413, এত 4 ঘর অবধি নিলাম একটু অ্যাকিউরেট ডেটা পাওয়ার জন্য। তাহলে আমি করব 7 মাইনাস 0.0413, কত হচ্ছে?
6.958, ঠিক আছে, মানে 6.958 মানে আমি 6.96 মতো বলতে পারি যদি আমি এতটাও নিই, যারা একটু ইকুয়াল করে দেয় 96, ঠিক আছে। এবার এখান থেকে পিএইচ কত আসবে, এখান থেকে পিএইচ বেরিয়ে আসবে 14 মাইনাস 6.9695 নিলেও হতো, এত ছোট ভ্যালু তো ওখানে আর অতটা অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে 14 মাইনাস 6.9 কত 96, 7.04, 7.04 এই ভ্যালুটা আমরা পেলাম। এবার এখানে আরেকটা কথা বলে নিই, তারপরে বইয়ের ডেটার সাথে ম্যাচ করছে, এটা অলমোস্ট ইকুয়াল টু 7, কারণ এত লো কনসেন্ট্রেশনে তুই যদি বেস অ্যাড করিস, যেখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা জলের অটো ডিসোসিয়েশনের ফলে তৈরি হওয়া যে H প্লাস আয়ন, এটা এই OH মাইনাস আয়ন তার থেকেও কম কনসেন্ট্রেশনে আছে, তাহলে ওইটুকু অ্যাসিড বেস অ্যাড করলে সলিউশনের পিএইচটা অলমোস্ট নিউট্রালি থাকে। তুই এমন কিছু বেসিক সলিউশন পাবি না, কিন্তু এটাও ঠিক বেসিক সলিউশন খুব একটা না পেলে ওটা অ্যাসিডিকে তো অন্তত যেতে পারে না, তাই না? সো এটা 7.04 পেয়েছি। বইয়ে যে ক্যালকুলেশনটা আছে, তুই যদি বইয়ের ক্যালকুলেশনটা দেখিস, বইয়ের ক্যালকুলেশন থেকে আলটিমেট কত বেরিয়ে এসেছে 7.03, এটা 6.96 মতো পেয়েছি, কারণ আমরা এই যে সাপ্রেশনটা যেটা হচ্ছে ওই সাপ্রেশনটাকে তো ক্যালকুলেশনের মধ্যে নিয়ে নিই, তাই না? তো ওখানে একটু এক্সট্রা OH মাইনাস H প্লাস আয়নের বা OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা একটু এক্সট্রা চলে গেছে, সেই জন্য ভ্যালুটা পিএইচ এর ভ্যালুটা একটু লোয়ার রেঞ্জে বা পিওএইচ এর ভ্যালুটা একটু হায়ার রেঞ্জে এসেছে। যাই হোক, সো মোটামুটি মোর অর লেস ভ্যালুটা তোর কাছাকাছিই থাকবে। এবার আরও অ্যাকিউরেট ডেটা চাইলে আমাদের এই সাপ্রেশনটা ধরে চলতে হবে। আমি এই কোশ্চেনটা নিয়ে অনেকক্ষণ ধরে বললাম, 15-20 মিনিট ধরে হয়তো বললাম, কারো রিজন আছে, এই কোশ্চেনটা ভুল হওয়ার চান্সেস খুব হাই এবং দেয়ও পরীক্ষাতে। যদি আগের বছরে WBJ এর কোশ্চেনটা দেখিস, মানে আগের বছর যেটা হলো 24-এ, সেখানে কিন্তু একটা MCQ আছে 10⁻⁸ মোলার HCl সলিউশনের পিএইচ কি হবে, ঠিক আছে? তো এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে মাঝে মধ্যে, এন্ট্রান্স মানে কম্পিটিটিভ এক্সামেও আসে, বোর্ডে তো আসছেই দেখতে পাচ্ছিস। বাস এটা নিয়ে অনেক বেশি বলার ছিল, তো সেটা বলা হয়ে গেল। এবার আমরা আবার ফার্দার যেরকম কোশ্চেন করছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, 2 এর কোশ্চেনটা কতটা ইজি কোশ্চেন দেখ। N2 + 3H2 থেকে 2NH3 এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বললো K1, নিচে লেখা আছে, দেখ প্রথম রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা বলছি K1, দ্বিতীয় রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বলেছে K2। তাহলে K2 সাথে K1 এর সম্পর্ক রিলেশনশিপটা কি করে বেরোবে? তুই প্রথমে দেখতে পাচ্ছিস NH3 রিয়াকশনটাকে উল্টেছে, তাহলে প্যারেন্ট রিয়াকশনকে যদি উল্টে যে নতুন রিয়াকশন পাবো, তাহলে সেই নতুন রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আগের রিয়াকশনের 1/, হয়ে যাবে। বেশ, তাহলে K2 = যেহেতু উল্টে লেখা হয়েছে, তাহলে 1/K1 হলো, এটা আমরা বুঝলাম। আর কি করেছে? শুধু তাই করেছে, শুধু যে 1/K1 করেছে তাই নয়, রিয়াকশনটাকে 2 দিয়ে ডিভাইডও করেছে। 2 দিয়ে ডিভাইড করেছে মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে রিয়াকশনটাকে উল্টেছে, তাহলে 1/K1 হয়েছে। এবং 1/K1 সেই K1 এর পাওয়ারে হাফ চাপবে, কারণ কোনো একটা রিয়াকশনকে আমি যদি কিছু একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে প্যারেন্ট ইকুয়েশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার পাওয়ারে ওই ডিজিটটা উঠে যায়। কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? হাফ দিয়ে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? 1/K1 তার পাওয়ারে হাফ, তাহলে K2 = 1/√K1, এটা তার রিলেশন বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে কি হলো? এটা হচ্ছে K2 আর K1 এর মধ্যে রিলেশন। তাহলে K2 = আমি অ্যারো দিয়ে লিখলাম, K2 = 1/K1 এর পাওয়ার হাফ, মানে 1/√K1, K2 = এটা K2 আর K1 এর মধ্যে রিলেশন। ইজি। Kp আর Kc এর মান সমান এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে Kp-Kc রিলেশনশিপটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ক্যালকুলেট করে দেওয়া রয়েছে, সেখানে যাবি, ওখানে অনেক রিয়াকশন লেখা রয়েছে। আমি সেই রিয়াকশনগুলো তো আর মুখস্থ করে রাখিনি, আমি সেই জায়গাটা বার করে আমি দুটো রিয়াকশন বলে দিচ্ছি, ওখানে লেখা রয়েছে। মুখস্থ আমি করে রাখিনি, তোরা পরীক্ষার জন্য মুখস্থ করে যাবি, আমার তোর মুখস্থ কোথাও লাগবে না, আমি বই দেখেই বলছি। তাহলে যেখানে Kp আর Kcর মধ্যে রিলেশন আছে সেখানে যাবি, সেখানে বার করবি, মাঝে দেখবি যেখানে Kp = Kc লেখা রয়েছে সেখানে দেখবি, মানে যেখানে ডেল্টা n এর ভ্যালুটা 0, সেখানে একটা রিয়াকশন আছে N2 + O2 থেকে 2NO, এটা হতে পারে, অথবা 3Fe + 4H2O থেকে Fe3O4 + 4H2, ওখানেও 0। তাহলে এই পার্টিকুলার জায়গাতে যেখানে ডেল্টা n এর ভ্যালুটা 0 হবে, সেখানে Kpটা Kcর সাথে সমান হবে। এরকম করে ইকুয়েশন মুখস্থ করে যাবে, একটা ইকুয়েশন মুখস্থ করে যাবি যেখানে Kp আর Kcর সংখ্যাটা মানে ভ্যালুটা সমান হবে, মানে ডেল্টা n এর ভ্যালুটা 0 হবে। আচ্ছা বেশ, এরপরে কোশ্চেন কি আছে? পরে কোশ্চেন আছে, একটি ক্ষারীয় বাফারের উদাহরণ সহ বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। আমি যখন বাফার পড়িয়েছিলাম তখন আমি তোদের একটা অ্যাসিডিক বাফার পড়িয়েছিলাম, তাই না? যখন বাফার পড়িয়েছিলাম, অ্যাসিডিক বাফারের মানে বেসিক বাফারও পড়িয়েছিলাম, অ্যাসিডিক বাফারের বাফার অ্যাকশনটা বুঝিয়েছিলাম, ঠিক আছে? বেসিক বাফারের একটা উদাহরণ কি হবে? বেসিক বাফারের একটা উদাহরণ, একটা উইক বেস নেব NH4OH এবং তার সল্ট NH4Cl,
এবার এই বাফার অ্যাকশনটা কোথা থেকে লিখবি, যেখানে চ্যাপ্টারে বাফার লেখা রয়েছে ওখানে বাফার ক্রিয়া লেখা রয়েছে। বাফার ক্রিয়াতে 1 নম্বর পয়েন্টে CH3COOH প্লাস CH3COONA মানে একটা অ্যাসিডিক বাফারের বাফার ক্রিয়া এক্সপ্লেনেশন করা রয়েছে। তার নিচে 2 নম্বর পয়েন্টে একটা বেসিক বাফারের বাফার ক্রিয়াটা এক্সপ্লেন করা রয়েছে। আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম অ্যাসিডিক বাফারের বাফার ক্রিয়াটা এক্সপ্লেন করেছিলাম এবং বেসিক বাফারটা ওই রকমভাবেই হবে, একই রকম এক্সপ্লেনেশন। এবার এখানে যেহেতু আমি বেসিক বাফারটা আগে এক্সপ্লেন করিনি, তাহলে আরেকবার আমি এখানে বেসিক বাফারটা একবার বলে দিচ্ছি মুখে, বুঝে নে কনসেপ্টটা। অ্যান্সার রাইটিংটা কোথা থেকে করবি, অ্যান্সার রাইটিংটা নিজের টেক্সট বুকটা পড়বি, ঠিক আছে? অ্যান্সার রাইটিংয়ের জন্য নিজের টেক্সট বুকটা পড়বি, রিডিং দিবি, ওখান থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট যে জিনিসগুলো লেখার সেটা পরীক্ষায় লিখে আসবি এবং ইকুয়েশনগুলো অবশ্যই লিখে আসবি। তো বই পড়বি, তাহলে অ্যান্সার রাইটিংটা বুঝবি। এরপরে 1-2 বছর বাদে কলেজে উঠবি, কেউ তোকে অ্যান্সার স্পুন ফিড করবে না, ঠিক আছে? নয়তো সারা জীবনে নোট নির্ভর হবি, নতুন জিনিস যখনই অ্যাপ্রোচ করতে হবে জীবনে আর সেটা অ্যাপ্রোচ করে উঠতে পারবি না নিজে থেকে, এতটাই লোকের দেওয়া নোট নির্ভর হয়ে পড়বি তুই। তো সেই জিনিসটা যেন না হয়, বই পড়। আচ্ছা, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, এক্ষেত্রে কী হবে, এটা একটা বিকারের মধ্যে আছে, তাহলে বাফার সলিউশন, তার মধ্যে এক্সট্রা অ্যাডেড H প্লাস আয়ন বা OH মাইনাস আয়নের অ্যাড হওয়ার ফলে যে পিএইচটা চেঞ্জ হতে চায় সেটাকে রেজিস্ট করে। আচ্ছা, এই সলিউশনে ধর তুই বাইরে থেকে কিছু এক্সট্রা OH H প্লাস আয়ন অ্যাড করে দিচ্ছিস, বাইরে থেকে কিছু এক্সট্রা H প্লাস আয়ন তুই যদি অ্যাড করিস, মানে H3O প্লাস আয়ন তুই যদি অ্যাড করিস, তাহলে এই H3O প্লাস আয়ন অ্যাড হলে কি হবে এটা তোকে এক্সপ্লেন করতে হবে। তাহলে পরীক্ষাতে একটা বেসিক বাফারের উদাহরণ দিবি, বেসিক বাফার উদাহরণ দেওয়ার পর NH4OH যেটা রয়েছে সেই NH4OH এর একটা ডিসোসিয়েশনটা এইভাবে লিখবি, NH4Cl এর ডিসোসিয়েশনটা এইভাবে লিখবি। আমি এরকম করে তীর চিহ্ন দিয়ে H প্লাস আয়ন লিখে দিচ্ছি, এইভাবে লিখে দিস না, এরকম করে বক্স করে দিস না, আমি এটা বিকার বোঝাতে চাইছি, বিকারের মধ্যে এগুলো রয়েছে। আর একটা কি হতে পারে, আর একটা তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে বাইরে থেকে তুই OH মাইনাস আয়ন অ্যাড করে দিতে পারিস। যদি এটাকে এরকম করে দেখাবো না, যেটা যেদিকে রিয়াকশান করছে আমি সেটা সেদিকেই লিখি। এখানে ধর তুই এক্সট্রা OH মাইনাস আয়ন অ্যাড করে দিলি, যেটা যেদিকে রিয়াকশনটা হবে সেটাকে সেরকম করে লিখি, আর এদিকে ধর তুই এক্সট্রা H প্লাস আয়ন অ্যাড করলি, তাহলে OH মাইনাস আয়নের সিচুয়েশনটা ভাব। H প্লাসটা আমি আপাতত মুছে দিই, OH মাইনাস আয়ন তুই যদি অ্যাড করিস কি হবে, OH মাইনাস আয়ন যেই অ্যাড হবে এই ইকুইলিব্রিয়ামটা দেখবে হঠাৎ করে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে, মানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বাড়ছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে OH মাইনাস আয়ন আছে, এক্সট্রা OH মাইনাস আয়ন দিয়েছিস, ইকুইলিব্রিয়াম দেখছে হঠাৎ করে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বাড়ছে। এই বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনটা কমাতে চাইলে রিয়াকশনটা কোন দিকে হবে, ব্যাকওয়ার্ডে হবে। সেই ব্যাকওয়ার্ডে হওয়ার জন্য কে আছে, NH4 প্লাস, NH4 প্লাস আর OH মাইনাস আয়ন রিয়াকশন করে NH4OH এ কনভার্ট হবে। যেহেতু যদি যেন NH4 প্লাস আয়নের অভাব না পড়ে সেই কারণে আমরা NH4Cl দিয়েছি, NH4Cl প্রচুর পরিমাণে NH4 প্লাস আয়ন জেনারেট করে দিয়েছে। সো OH মাইনাস আয়নের জন্য অ্যাসিড থেকে NH4 প্লাস আয়ন তো তৈরি হয়েছেই, অ্যাসিড বলছি বেসটা থেকে, কিন্তু বেসটা থেকে খুব একটা বেশি NH4 প্লাস আয়ন তৈরি হয়নি। তো NH4 প্লাস আয়নের জন্য অভাব না পড়ে সেজন্য সল্ট দেওয়া হয়েছে, সল্ট থেকে প্রচুর পরিমাণে NH4 প্লাস আয়ন জেনারেট হয়ে রয়েছে। এই NH4 প্লাস আয়ন এবং বাইরের যে OH মাইনাস আয়ন তার একে অপরের সাথে রিয়াকশন করে আনডিসোসিয়েটেড বেসটা জেনারেট করছে। লাস্টে তেলিরের প্রিন্সিপাল, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গেলে রিয়াকশন ব্যাকওয়ার্ডে হবে এবং ব্যাকওয়ার্ডে যেন সাফিসিয়েন্টলি হতে পারে তাই সল্ট থেকে NH4 প্লাস আয়ন জেনারেট হয়ে আছে। বেশ, তাহলে এইভাবে এক্সট্রা সল্ট OH মাইনাস আয়নটা আনডিসোসিয়েটেড বেসে কনভার্ট হয়ে যাওয়ার ফলে সলিউশনের বেসিসিটিটা কিছুটা সাপ্রেস হচ্ছে। এবার যদি তুই বাইরে থেকে H প্লাস আয়ন অ্যাড করিস, বাইরে থেকে H প্লাস আয়ন অ্যাড হলে কোনো ইস্যু নেই, এটা তো একটা বেস, এই বেসটা মোস্টলি আনডিসোসিয়েটেড সিচুয়েশনে রয়েছে। H প্লাস আয়ন পেলেই কি হবে, এই H প্লাস আয়ন NH4OH এর OH মাইনাস আয়নের সাথে রিয়াকশন করে ওয়াটার আর সল্ট জেনারেট করবে, ঠিক আছে? সো ওয়াটার জেনারেট যদি হয়ে যায় তাহলে H প্লাস আয়নটা ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো ওখানে একটা নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে, এর ফলে এক্সট্রা H প্লাস আয়ন দেওয়ার ফলে সলিউশনের পিএইচটা যে কমে যেতে চাইছে সেই কমে যাওয়াটাকে আমরা আটকাতে পারছি, রাইট? সো এইভাবে একটা বেসিক বাফার কাজ করে। এবার এই বাফার ক্রিয়াটা লেখার অ্যান্সার রাইটিংটার জন্য কি হবে, বই পড়তে হবে, বইয়ে ওটা বাফার অ্যাকশনটা এক্সপ্লেন করা রয়েছে, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, বাকিটা ওখানে বই পড়লেই পাবি। আচ্ছা, 3-এর এই কোশ্চেনটা বলছে APBQ, এটা AXBY দিয়ে এক্সপ্লেন করেছিলাম, যেখানে কে দ্রাব্যতা S এবং দ্রাব্যতা গুণফল KS বলেছে, KS এবং S এর মধ্যে সম্পর্ক। দ্রাব্যতা গুণফলকে আমরা এতদিন KSP লিখতাম, ওখানে KS বলেছে। আর যখন পড়িয়েছিলাম বা যে কোনো তোর বইয়ে যেটা লেখা থাকে AXBY দিয়ে এক্সপ্লেন করেছিলাম, AXBY দিয়ে এক্সপ্লেন করেছিলাম, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে APBQ, তাই না? একবার কোশ্চেনটা দেখে নি, ভুল লিখে তো লাভ নেই, কোশ্চেনটা কি দিয়েছে আরেকবার, APBQ দিয়েছে, তাই না? তাহলে APBQ এর জন্য কি হবে, APBQ আমরা জানি এটা এর পাওয়ারে যায়, এটা এর পাওয়ারে যায়, তো এটা ডিসোসিয়েট হয়ে তোকে কি দেবে, A যার পাওয়ারে হচ্ছে Q প্লাস, কারণ ক্যাটায়নকে আমরা অলওয়েজ আগে লিখি, আর B
যার পাওয়ারে হবে পি মাইনাস, এবার এ কতগুলো রয়েছে, পি অ্যামাউন্টে রয়েছে, তাহলে পি বসবে এখানে, বি কতগুলো অ্যামাউন্টে রয়েছে, কিউ অ্যামাউন্টে রয়েছে, বসবে এখানে। যদি ডিসোসিয়েশন দ্রাব্যতা এস হয় তাহলে এস মোল পার লিটার বা এস গ্রাম পার লিটার যাই হোক না কেন, ডিসোসিয়েট যদি হয় এটা কতগুলো তৈরি হবে, পি ইন্টু এস অ্যামাউন্ট তৈরি হবে, কারণ পি টাইমস এ কিউ প্লাস তৈরি হয়, এটা কিউ এস তৈরি হবে কারণ কিউ টাইমস বি পি মাইনাস তৈরি হয়। এবার এদের যদি কে এস লিখতে বলেছে, কিছু করার নেই, কে এস পি হয় সলিবিলিটি প্রোডাক্ট, কিন্তু কে এস লিখতে বলেছে, তাহলে এখানে এ কিউ প্লাস যেটা রয়েছে তার কোএফিসিয়েন্ট পাওয়ারে চাপবে, আর বি পি মাইনাস যেটা রয়েছে তার কোএফিসিয়েন্ট পাওয়ারে চাপবে। এবার এদের ভ্যালুটা বসাই, পি ইন্টু এস পাওয়ারে পি, কিউ ইন্টু এস পাওয়ারে কিউ, তাহলে এখানে আমরা পাবো পি টু দি পাওয়ার পি, স্মল পি ক্যাপিটাল পি মিশে যাচ্ছে, আমি তাহলে লিখি পি টু দি পাওয়ার পি, যদিও পিটা স্মল ছিল, আমি এখানে পিগুলোকে ক্যাপিটাল লিখে ফেলেছি, কিউটাকে স্মলেই লিখেছি, যাই ওটা একটু ঠিক করে নিস, প্লাস লিখলাম কেন, কিউ টু দি পাওয়ার কিউ আর এস টু দি পাওয়ার পি প্লাস কিউ আসবে, ঠিক আছে। যেমন ওইটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটাই সেই রিলেশনশিপটা, আর তো কিছু না, ঠিক আছে। বাস এইটুকুই ক্যালকুলেশন করতে দিয়েছে, বইও দেওয়া রয়েছে। কমন আয়ন ইফেক্ট কাকে বলে, এতক্ষণ ধরে কমন আয়ন ইফেক্ট নিয়ে আলোচনা করছিলাম, যে উইক ইলেকট্রোলাইটের সলিউশনে তুই যদি স্ট্রং ইলেকট্রোলাইট দিয়ে দিস এবং একটা আয়ন যদি কমন হয় তাহলে উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনটা কি হয়ে যাবে, সাবপ্রেস হয়ে যাবে। এখানে আমি ছবি তুলে লিখেছি মৃদু অ্যাসিড বা ক্ষারের আয়নের উপর সমআয়নের প্রভাব। এখানে কমন আয়ন ইফেক্ট কাকে বলে ডেফিনেশন লেখা রয়েছে, বইয়ে ডেফিনেশন পড়বি, কনসেপ্ট তো বুঝেছিসই। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণে সমআয়ন সম্পন্ন তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে দ্রবণের মৃদু অ্যাসিডের বিশ্লেষণের আয়নন মাত্রা হ্রাস পায়, একে সমআয়ন ইফেক্ট বলে। এবং পরীক্ষাতে সমআয়ন ইফেক্ট বলার পর একটা কমন আয়ন ইফেক্ট এক্সপ্লেনেশন করে দিতে পারিস, বেশি কিছু লেখার দরকার নেই। সমআয়ন ইফেক্ট লিখবি কি হতে পারে, যে অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড হওয়ায় জলীয় দ্রবণে স্বল্প মাত্রায় আয়নিত হয়, তার আয়নাইজেশনটা লিখে নিলি। এতে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিটেট যদি আমরা অ্যাড করি, সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করলে ওখানে একটা কমন আয়ন ইফেক্ট হবে, এইটা লিখে এরকম করে একটা বক্স দিয়ে দিলি, এটা সমআয়ন। এবার লাসাথিলের প্রিন্সিপাল অনুযায়ী CH3 ডবল মাইনাস আয়নের বেশি হয়ে গেছে বলে রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে হবে, তার লাসাথিলের প্রিন্সিপাল অনুযায়ী যে আনডিসোসিয়েটেড অ্যাসিডটা বেশি তৈরি হবে। আনডিসোসিয়েটেড অ্যাসিডটা বেশি তৈরি হওয়ার ফলে তৈরি হচ্ছে মানে কি, অ্যাসিডের ডিসোসিয়েশন সাপ্রেস হচ্ছে, এরকম করে একটু লিখে দিতে হবে। তো মেন কি লিখবি, যে অ্যাসিডিক অ্যাসিড এটা উইক ইলেকট্রোলাইট, তাহলে তার ডিসোসিয়েশনটা এরকম হবে। তাতে আমি একটা স্ট্রং ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করলাম, যেখানে অ্যাসিডেট আয়নটা কমন, সেই কমনের ফলে লাসাথিলের প্রিন্সিপাল অনুযায়ী এটা সাপ্রেস হবে। উদাহরণটা লিখে আসতে পারলে অলওয়েজ বেটার, ঠিক আছে। এত কথা লিখতে হবে না, এত কথা লিখতে গেলে তো সারাদিন টাইমই পাবি না, এখান থেকে মেন জিনিসগুলোকে তোকে বার করে লিখে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটাই তো পোস্টের পেজটা। এবার তাহলে আমরা একটা ইয়ার কমপ্লিট করে ফেললাম। সাধারণত দেখবি প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে প্রথম ইয়ারটা করতেই সব থেকে বেশি টাইম লাগে, তারপরের ইয়ারগুলো অনেকটা ফাস্টার যায়, কারণ অনেক কোশ্চেন কমন আসতে থাকে, ঠিক আছে। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলেছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে CO2-র পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অপশন দেখি, উপযুক্ত অনুঘটক যোগ করে। আচ্ছা, তারপর কি বলেছে, পাত্রের আয়তন কমিয়ে। আচ্ছা, বি পয়েন্টটা দেখ, বি পয়েন্টের কথাটা আমি বলি, পাত্রের আয়তনটাকে তুই যদি কমাস, পাত্রের আয়তন তুই কমালে কি হবে, ওখানে প্রেশার ইনক্রিজ করবে, তাহলে আয়তন কমলে প্রেশার বাড়বে, এই হচ্ছে ব্যাপার। এবার প্রেশার বাড়লে প্রেশারের ইফেক্ট আমাদের দেখতে হবে, কিন্তু প্রেশারের ইফেক্ট আমরা তখনই দেখতে পাবো যখন গ্যাসিয়াস প্রোডাক্ট আর গ্যাসিয়াস সাবস্ট্রেটের নাম্বার অফ মোলটা ডিফারেন্ট হবে। এখানে গ্যাসিয়াস প্রোডাক্ট আর গ্যাসিয়াস সাবস্ট্রেটের নাম্বার অফ মোলটা একই, তাহলে এই রিয়াকশানে প্রেশারের কোনো প্রভাবই নেই, ইভেন দো এটা গ্যাসিয়াস রিয়াকশন। বারবার বলেছি, নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে, দেখ নিষ্ক্রিয় গ্যাসকে তুই যদি স্থির আয়তনে অ্যাড করিস, তার মানে সেই গ্যাসটা এই রিয়াকশনে টেক পার্ট করছে না, তাহলে নিষ্ক্রিয় গ্যাস স্থির আয়তনে কোনো প্রভাব দেখাতে পারে না। এবার যদি তুই স্থির চাপে যদি অ্যাড করিস, স্থির চাপে অ্যাড করলে তখন একটা ইফেক্ট আসে, কারণ ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলের পার্শিয়াল প্রেশারটা কমে যায়, কারণ টোটাল প্রেশারটা তুই ফিক্স রেখেছিস। গ্যাসিয়াস নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করলে সেই গ্যাসটাও তো একটা পার্শিয়াল প্রেশার দেবে। স্থির আয়তনে এটা কোনো অসুবিধা ছিল না, কারণ আয়তন স্থির রাখতে গেলে তোকে প্রেশারটা বাড়াতে হবে, তাই তখন নিষ্ক্রিয় গ্যাস আসার ফলে প্রেশারটা যেহেতু ওভারঅল প্রেশারটা ইনক্রিজ করেছে, ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলের পার্শিয়াল প্রেশারটা ফিক্সড মানে একই রয়ে গেছিলো, তাই কোনো প্রভাব অসুবিধা ছিল না। কিন্তু টোটাল প্রেশারটা তুই যদি স্থির রাখিস, আমি লাসাথিলের প্রিন্সিপাল পড়াতে গিয়ে এটা এক্সপ্লেন করেছি, লাসাথিলের প্রিন্সিপালের ভিডিওটা দেখবে, এটা এক লাস্ট পয়েন্ট নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করা, যে স্থির আয়তন এবং স্থির চাপে দুটো ডিফারেন্ট প্রভাব আছে। এবার স্থির চাপে তুই যদি করিস, চাপটা স্থির রয়েছে, ফিক্সড রয়েছে। এবার যে নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করবি, এক্সট্রা গ্যাস মলিকিউল এসছে যেটা পাত্রে দেওয়ালে হিট করছে, এবার প্রেশারটাকে তো তুই স্থির রেখেছিস, ঠিক আছে,
প্রেশারটাকে তুই স্থির রাখলে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলের পার্শিয়াল প্রেশারটা কমে যায়, তখন রিয়াকশনটা এমন একদিকে হবে যেদিকে গেলে গ্যাসের নাম্বার অফ পার্শিয়াল প্রেশারটা যেহেতু কমে গেছে, পার্শিয়াল প্রেশারটা সে বাড়াতে চাইবে। তো এক্ষেত্রেও তো সেই সমস্যাটা যে দুদিকেই নাম্বার অফ গ্যাস মলিকিউল একই, তো নিষ্ক্রিয় গ্যাসকে তুই স্থির চাপে অ্যাড কর বা নিষ্ক্রিয় গ্যাসকে তুই স্থির আয়তনে অ্যাড কর, কোনো ক্ষেত্রেই নিষ্ক্রিয় গ্যাস এখানে প্রভাব দেখাতে পারছে না। তাহলে সিও এর পরিমাণটা তুই যদি বাড়াস, তুই সিওর অনুযায়ী সিওর করে কি করে বলতে পারবি, সিও এর পরিমাণটা তুই যদি ইনক্রিজ করিস, মানে এখানে যদি পরিমাণটা ইনক্রিজ করিস, বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনকে কমাতে চাইবে, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে। তাহলে সিওর ভাবে আমি বলতে পারি যে আমি যদি সিও এর পরিমাণ বাড়িয়ে দিই তাহলে রিয়াকশনে CO2 এর পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। আচ্ছা, এই রিয়াকশনের বলেছে N2O4 থেকে 2NO2 বিক্রিয়া সাম্যাবস্থায় 318 কেলভিন উষ্ণতা এবং 2 অ্যাটমসফেরিক চাপে N2O4 এর বিয়োজন মাত্রা আলফা হচ্ছে 28%। বিক্রিয়ার কেপিকেসির গণনা করো। সিম্পল, N2O4 থেকে 2NO। আগে রিয়াকশনটা লিখে নি, কি আছে N2O4 থেকে 2NO2 রাখি, N2O4 থেকে 2NO2। হ্যাঁ, এবার রিয়াকশনের আলফা কত বলেছে, পার্সেন্টেজ আলফা বলেছে। আলফা বলেছে মানে পার্সেন্টেজ আলফা বলেছে 28%। মানে বুঝাতে পারছি কথাটা, যে পার্সেন্টেজ আলফা যদি তোর 28 হয় তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, 28 ডিভাইডেড বাই 100 মানে 0.28 আসবে তার ভ্যালু। ঠিক আছে, এবার ইনিশিয়ালি যদি আমি এটার 1 মোল থাকে আর এটা যদি 0 হয় তাহলে এটা 1 মাইনাস সি আলফা, 1 নিয়েছে ওই কারণেই যে 0.28 মানে কি 28%, 100টা মলিকিউলের মধ্যে 28টা ভাঙছে, তাহলে একটার মধ্যে 0.28 ভাঙবে, তাহলে 1 মোলের মধ্যে 0.28 মোল ডিসোসিয়েট করবে। তো এটা যদি 0.28 মোল ডিসোসিয়েট করে, এটা যতটা ভাঙে এটা তার ডবল তৈরি হয়, তাহলে এটা 2 × 0.28 মোল এখানে তৈরি হবে। এই তো বাস, মোল পেয়ে গেলাম। আর রিয়াকশানে কি বলে দিয়েছে, টোটাল প্রেশার বলে দিয়েছে, টোটাল প্রেশার বলে দিয়েছে, মোল বলে দিয়ে, মোলটা আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশন পেয়ে যাবো, টোটাল প্রেশার দিয়ে মাল্টিপ্লাই করলে পার্শিয়াল প্রেশার পেয়ে যাবো। সেখান থেকে আমরা কেপি ক্যালকুলেট করতে পারবো, আর কেপি কেসির মধ্যে আমরা রিলেশনশিপ জানি, সেখান থেকে আমরা কেসিটাকেও ক্যালকুলেট করে ফেলবো। তাহলে এখান থেকে কত আসছে বিয়োগ করলে 28, 72 আর 28 100 হয়, তাই না? হ্যাঁ 100 হয়, তাহলে এটা 0.72। আর কত আছে 28 আর 2 × 16 40, 56, তাহলে 0.56 অ্যামাউন্টে তৈরি হবে মোল, 0.56 মোল এটা তৈরি হবে। তাহলে এদের ইন্ডিভিজুয়াল মোল পেয়ে গেছি, তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশন কি করে বেরোবে, কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। তাহলে টোটাল মোল, তাহলে ওটাকে মোল ফ্র্যাকশন বলছি, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার করলেই পার্শিয়াল প্রেশার পেয়ে যাবো। তাহলে পার্শিয়াল প্রেশার অফ N2O4 কি করে হবে, N2O4 এর মোল ফ্র্যাকশন, N2O4 এর মোল ডিভাইডেড বাই টোটাল মোল, 0.72 আর 0.56, 0.72 আর 56কে আমরা যদি যোগ করি কত হয়, 70 আর 50কে আমি যদি যোগ করি, 7 আর 5 12 মানে 120, 120 156, 120 126 128 মানে 1.28 বেশ, প্লাস ইন্টু টোটাল প্রেশার ইন্টু ক্যাপিটাল প্রেশার, মানে টোটাল প্রেশার মাল্টিপ্লাই করে দিলেই মোল ফ্র্যাকশনের সাথে পার্শিয়াল প্রেশার আছে, কত বলে দিয়েছে 2 atm বলেছে, তাই না? একবার চেক করে নিই 2 atm এ। সেম ওয়েতে পার্শিয়াল প্রেশার অফ NO2 আমরা কত পাবো, পার্শিয়াল প্রেশার অফ NO2 হবে তার মোল ইকুইলিব্রিয়ামে 0.56 ডিভাইডেড বাই টোটাল মোল 1.28 ইন্টু 2, বাস আমরা এটা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা কেপি কি পাবো, পার্শিয়াল প্রেশার অফ NO2 তার হোল স্কোয়ার, তাহলে পার্শিয়াল প্রেশার অফ NO2 তার হোল স্কোয়ার 0.56 1.28, এখান থেকে এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা একটু ক্যালকুলেট করে নিতে পারলে তাড়াতাড়ি, এখানে ক্যালকুলেট করে নিলে না ওখানে একটু আমার লিখতে কম হবে, তাই না? তাহলে আমি এখানে ক্যালকুলেট করে নিই, আমি অত মুখে মুখে বেশি তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারি না, তোরা যদি আরও পারিস করবি মুখে মুখে, কোনো অসুবিধা তো নেই তাতে। আচ্ছা, ওই ক্যালকুলেটার ইউজ করে এরকম হয়েছে। তো এটা ডিভাইড করলাম 0.72 ডিভাইডেড বাই 1.28, যেটা হলো 0.5625, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, তাই না? অ্যান্সারকে আমরা মাল্টিপ্লাই করবো 2 দিয়ে, 1.125, এখান থেকে আসছে 1.125 atm। হ্যাঁ, আর এখানে কত, এখানে আসবে 0.56 ডিভাইডেড বাই 1.28 এলো 0.4375 মাল্টিপ্লাইড বাই 2 আসছে 0.875 atm। পরীক্ষাতে ইউনিট লিখবি, যদিও পার্শিয়াল প্রেশার তো এখানে atm তো আসার উপায় নেই, কারণ এটাও atm, এটাও মোল না, ঠিক আছে, মোল বাই মোল কেটে যাবে, এটিএমে যাবে, প্রেশার তো এটিএম উপায় নেই, আবার কি ওটা কেপিতে প্রবলেম, কেপিতে পাওয়ার দেখতে হবে। তাহলে এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ NO2 তার হোল স্কোয়ার, তাহলে 0.875 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা তো একটাই আছে যেটা হচ্ছে 1.125। এবার এটার ইউনিট কী হবে বলতো, এটার ইউনিট হবে উপরে, এটা এটিএম, তাহলে এটা এটিএম স্কোয়ার বসছে,
এটা এটিএম স্কোয়ার বসছে ডিভাইডেড বাই এটিএম বসছে, তাহলে ইউনিটটা বেরিয়ে আসবে কেপি, এর এক্ষেত্রে শুধু এটিএম। আচ্ছা এটা ক্যালকুলেট কর, এটা ক্যালকুলেট করে দেখি কি দাঁড়ায়। এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে বেশ 0.875 স্কোয়ার 0.765625। অ্যান্সারকে ডিভাইড করব 1.125 দিয়ে, তাই না? 0.6805 0.6805 এটা বেরোলো এটিএমে। 0.6805 এটিএম। এটিএম কী করে হলো বুঝতে পারলি? এবার আমাদের এখানে কি লাগবে? কেসি লাগবে। কেসি আমরা কি করে বার করতে পারি? কেসি হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে আমি যদি আরটি টু দি পাওয়ার ডেল্টা এনকে দিয়ে কেপিকে ডিভাইড করে দিই, আরটি টু দি পাওয়ার ডেল্টা এনকে দিয়ে যদি আমি কেপিকে ডিভাইড করে দিই তাহলেই তো আমার কেসি আসবে, তাই না? তাহলে কেসি ইকুয়াল টু হয়ে যাবে কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এই ক্যালকুলেশনটা আমি আর করতে পারছি না। কেপি দেখতে পেয়েছি 0.6805 পেয়েছিস। এবার দেখ এটা এটিএমে আছে, তাহলে আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ারে বসবে। বেশ, সেটা তুই বসাবি ইনটু টেম্পারেচারটা কোশ্চেনে বলা আছে 318 কেলভিন। তাহলে তুই এখানে কি জানিস? তুই এখানে কেপি জানিস, কেপিটা এখানে বসবে। টেম্পারেচারটা কোশ্চেনে বলা আছে 318 কেলভিন। আর এর ভ্যালুটাকে জুল পার মোল পার কেলভিনে বসিয়ে দিস না, আর এর ভ্যালুটাকে লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, ঠিক আছে? বেশ, স্টেটস অফ ম্যাটার বার করবি, ওখানে আর এর বিভিন্ন ইউনিটগুলো লেখা রয়েছে দেখবি। এবং আমি যখন স্টেটস অফ ম্যাটার পড়িয়েছিলাম তখন ভালো করে বলেছিলাম আর এর এই 3টে ইউনিটে ভালো করে মনে রাখতে হবে। কোন 3টে ইউনিটে? লিটার অ্যাটমসফিয়ারে, জুলে আর কেলভিনে। শুধু তো জুল নয়, জুল পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন, এরকম করে আছে। আচ্ছা বসবে, আর এর ভ্যালু বসবে ডেল্টা এন। ডেল্টা এন ক্যালকুলেট করতে পারবি। ডেল্টা এন এর ভ্যালু কত হবে? ডেল্টা এন এর ভ্যালু হবে 2 - 1, দ্যাট মিনস 1, কারণ এদিকে 2 মোল এদিকে 1 মোল। তাহলে ডেল্টা এন এর ভ্যালু 1, মানে কেপি বাই আরটি হয়ে যাচ্ছে শুধুমাত্র। তাহলে কেপির ভ্যালু জানিস, আর এর ভ্যালু বসাবি লিটার অ্যাটমসফিয়ারে, টেম্পারেচার বসাবি, তাহলে ওখান থেকে কেসি বেরিয়ে আসবে। আর বাকি আমি ক্যালকুলেট করতে পারছি না, ওটা একটু ক্যালকুলেট করে নিবি। আচ্ছা নেক্সট কোশ্চেন। এই রিয়াকশনে কেপি বাই কেসি বলেছে, ঠিক আছে? এই রিয়াকশনে কেপি বাই কেসি সেই আগের রিয়াকশনটার মতনই, এই প্রথম রিয়াকশনটার মতনই, এইটার মতনই। এ দেখ এদিকে 1 মোল আর এদিকে 1.5 মোল, এদিকেও দেখ 1 মোল এদিকে 1.5 মোল। কেপি কেসি রিলেশনশিপ বার করে নিবি। বেশ, 5-এর 2 হলো, 5-এর 3। লাসাতিলিয়ারের নীতি কাকে বলে? ঠিক আছে, লাসাতিলিয়ারের নীতি কাকে বলে? লাসাতিলিয়ারের নীতি আবার কাকে বলে? এবার কি কাকে বলে? যেখানে যে ইকুইলিব্রিয়ামকে নষ্ট করতে চাইলে ইকুইলিব্রিয়াম সেই নষ্ট হওয়াকে আটকানোর যে চেষ্টা করে, মানে ইকুইলিব্রিয়ামকে সে পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, সেটাই লাসাতিলিয়ারের নীতি, ঠিক আছে? তো সাম্যাবস্থায় আছে এরকম কোনো সিস্টেমে, এরকম কোনো বিক্রিয়া সিস্টেমের সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্ত কারা? চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, আরও আছে 3টের কথা লিখেছে ব্র্যাকেটে। যে কোনো একটি পরিবর্তন ঘটলে সিস্টেমে নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়, ঠিক আছে? তো এটাই লাসাতিলিয়ার প্রিন্সিপালের ডাইরেক্ট প্রিন্সিপাল লিখতে দিয়েছে, এবার মুখস্থ করে নিবি। ভরক্রিয়া সূত্র যেমন ডাইরেক্ট লিখতে দিয়েছিল, মুখস্থ করে নিতে হবে। লিখতে দিয়েছিল মানে এখনও সেই কোশ্চেনটা আসেনি, কোশ্চেন আমি জিনিসগুলো ছবি তুলে রেখেছি। তো আচ্ছা এতদূর পর্যন্ত হলো, লাসাতিলিয়ার নীতি হলো। এবার এই দিকে চলে আসি 19-এ। এই রিয়াকশনের সাম্যাবস্থায় বিক্রিয়াতন্ত্রের মোট চাপ 3 atm, কেপির ভ্যালু জানতে চেয়েছে। তো এটা সলিড আছে, দেখেছিস? এটা গ্যাস এবং এটা গ্যাস। তো এটা দিয়ে আগের দিন রিয়াকশনও হয়েছে। তো NH, আমি এত বড় NH2COO NH আমি অত বড় লিখছি না, ওই অত বড় মলিকিউলটাকে আমি আমি জেড লিখে দেবো। আমি যখন বোর্ডে লিখবো এত বড় মলিকিউলটা আমি লিখতে পারছি না, জেড লিখবো। পরীক্ষার খাতে টোটাল লিখে আমি লিখবো জেড থেকে 2NH3 আর CO2 তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি ওটাকে জেড লিখে নিলাম, কারণ ওটা সলিড। কারণ ওটা আমি লিখতাম যদি রিয়াকশনের ইকুয়েশনে ওটা কোনোভাবে আসতো, যদি ইকুয়েশনে তো কোনোভাবে আসছে না, তাই না? কারণ ওটা সলিড, কেপি বার করতে দিয়েছে, তাহলে ও তো পার্শিয়াল প্রেশার বলে কিছু নেই। তাই জেড থেকে 2NH3 আর CO2 লিখছি, আমার কাজটা একটু কমবে বলে। তাহলে জেড থেকে 2NH3 আর CO2 তৈরি হচ্ছে। এবার এই দুটো গ্যাস, এটা সলিডকে নিয়ে আমার যায় আসে না। যদি ধরে নিয়ে ইনিশিয়াল 1 মোল ছিল, তাহলে এটা 0 এটা ধরে নিলাম ইকুইলিব্রিয়াম আসতে আসতে এটার x মোল ডিসোসিয়েট করে গেছে, তাহলে এটার কতটা তৈরি হবে? 2x মোল। এটার কতটা তৈরি হবে? শুধু x, এতটা তৈরি হবে। এটা যেহেতু সলিডকে নিয়ে আমার কোনো যায় আসছে না, এরাই শুধুমাত্র গ্যাস আছে, তাই এদেরকে নিয়েই আমার চিন্তা।
তাহলে এদের আমি যদি পার্শিয়াল প্রেশার, টোটাল প্রেশারটা কত বলেছে জানো? টোটাল প্রেশার বলছে 3 atm, তাহলে পার্শিয়াল প্রেশার অফ NH3 কত হবে? পার্শিয়াল প্রেশার অফ NH3 হবে মোলস অফ NH3 অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই টোটাল মোল ইনটু টোটাল প্রেশার। আর পার্শিয়াল প্রেশার অফ CO2 কত হবে? মোলস অফ CO2 ডিভাইডেড বাই টোটাল মোল ইনটু টোটাল প্রেশার। তাহলে x কেটে যাবে, 3 কেটে যাবে, x কেটে যাবে, 3 কেটে যাবে, এখানে বেরিয়ে আসবে 2, এখানে বেরিয়ে আসবে 1, কাজ তো সিম্পল হয়ে গেল। তাহলে এখান থেকে তুই যদি কেপি বলিস, কেপিতে কি আসবে? কেপিতে ডিভাইডেড বাই কোনো টার্মই আসবে না, কারণ লেফট সাইডে সলিড আছে। এখানে পার্শিয়াল প্রেশার অফ CO2 আর পার্শিয়াল প্রেশার অফ NH3 তার হোল স্কোয়ার মানে 2a স্কোয়ার ইন্টু 1, 2a স্কোয়ার 4, তাহলে 4 atm। এবার ইউনিট কি হবে? এটা তো atm, এটা তো এটিএম, এটাও এটিএম, তাহলে এক জায়গাতে এসেছে স্কোয়ার, তাহলে ওটা এটিএম স্কোয়ার, আর 1 এর জন্য এটিএম, তাহলে এখানে ইউনিট হয়ে যাবে এটিএম এর কিউব। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা দেখ এবার, ওই তো বি এর অ্যান্সারটা হবে 4 atm কিউব। ঠিক আছে, বেশ। PCl5 থেকে PCl3 প্লাস Cl2 বিক্রিয়া সাম্যাবস্থায় উষ্ণতা স্থির রেখে স্থির চাপে ও স্থির আয়তনে পৃথকভাবে ক্লোরিন গ্যাস তুই যদি অ্যাড করিস, এবার তুই যখন ক্লোরিন গ্যাস অ্যাড করছিস মানে এটার পরিমাণটা বাড়ছে। তুই যদি ক্লোরিন গ্যাস অ্যাড করিস, ক্লোরিন গ্যাস অ্যাড হলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়লে রিয়াকশনটা কোন দিক হবে? রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে হবে, যার ফলে PCl5 এর পরিমাণটা বাড়বে। এটা তো স্থির চাপে আয়তনে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা বিতে, নাইট্রোজেন গ্যাস যোগ করলে সাম্যাবস্থার উপর কী প্রভাব হবে? দুটো সিচুয়েশন আছে। নাইট্রোজেন গ্যাস এখানে একটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অ্যাড হচ্ছে, কারণ PCl3 আর PCl5 থেকে PCl3 আর Cl2 এই ইকুইলিব্রিয়া, এই ইকুইলিব্রিয়াতে নাইট্রোজেন গ্যাস কোনোভাবে অংশগ্রহণ করছে না। সো তুই যদি স্থির আয়তনে নাইট্রোজেন গ্যাসকে অ্যাড করিস, যে সেকেন্ড কোশ্চেনটা, স্থির আয়তনে তুই যদি নাইট্রোজেন গ্যাসকে অ্যাড করিস তাহলে ইকুইলিব্রিয়ামের উপর এর কোনো প্রভাব নেই। কিন্তু তুই যদি স্থির চাপে অ্যাড করিস, প্রবলেমটা সেখান থেকে অ্যারাইজ করবে। তুই যদি স্থির চাপে অ্যাড করিস, স্থির চাপে নাইট্রোজেন গ্যাসকে যেই অ্যাড করা হবে, ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলের পার্শিয়াল প্রেশারটা কমে যাবে, কারণ টোটাল প্রেশারটা তো ফিক্স, তাই না? আমি সেই লজেন্সের উদাহরণ দিয়ে বলেছিলাম যে 10টা লজেন্সকে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে প্রত্যেকে 2টো করে লজেন্স পাচ্ছে, ওই 2টো করে লজেন্স পাওয়াটা হচ্ছে প্রত্যেকের পার হেডে কতগুলো, ওটাই পার্শিয়াল প্রেশার। টোটাল প্রেশার যদি 10 হয়, 5টা ডিফারেন্ট মলিকিউল থাকলে প্রত্যেকে পার্শিয়াল প্রেশার হচ্ছে 2 atm। এবার তুই যদি আয়তন স্থির রাখতে চাস, আয়তন স্থির রাখতে গেলে প্রেশার তোকে বাড়াতে হবে। ঠিক আছে, এবার তুই বাইরে থেকে আর একজনকে অ্যাড করলি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে 5 জনের জায়গায় এখন 6 জন হলো। তুই আয়তন স্থির রাখতে গেলে টোটাল প্রেশারটা তোকে বাড়াতে হবে, তাহলে টোটাল প্রেশারটা 10 atm থেকে বেড়ে গিয়ে 12 atm হলো, তাহলে 12টা চকলেট হলো। তাহলে আগে 5 জনের জন্য 10টা ছিল, প্রত্যেকে 2টো করে পাচ্ছিল, এখন 6 জনের জন্য 12টা আছে, এখনও প্রত্যেকে 2টো করে পাবে, তাহলে প্রত্যেকের পার্শিয়াল প্রেশারটা ফিক্স থাকলো। তাহলে আয়তন স্থির রাখতে গেলে প্রেশার বাড়াতে হয়েছে, তাই প্রত্যেকের পার্শিয়াল প্রেশারটা ফিক্স রয়েছে। কিন্তু এখন তুই যদি চাপ স্থির রাখিস, তাহলে সেই 10টা চকলেট 10টাই আছে, কিন্তু 5 জনের জায়গায় এখন 6 জন হয়েছে, মানে নিষ্ক্রিয় গ্যাস অ্যাড হয়েছে, তাহলে পার হেডে চকলেট কমবে, অবশ্যই কমবে, এটা বুঝতে পারছিস। তাহলে চাপ তুই যদি স্থির রাখিস এবং গ্যাস মলিকিউল যদি বাইরে থেকে এক্সট্রা অ্যাড করিস, তাহলে পার হেডে পার্শিয়াল প্রেশারটা কমে যাবে, প্রবলেমটা সেখান থেকে অ্যারাইজ হবে। সেই সিচুয়েশনে নাইট্রোজেন গ্যাস অ্যাড করলে কি হবে? পার্শিয়াল প্রেশারটা পার হেডে কমবে। তাহলে পার্শিয়াল প্রেশার কমলে রিয়াকশন এমন একদিকে হতে চাইবে যেদিকে হলে সে তার এই কমে যাওয়া পার্শিয়াল প্রেশারকে গ্যাস মলিকিউলগুলো বাড়াতে পারবে, সেই দিকেই বিন্যস্ত হবে। সো এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, সে কারণে লাসাতিলের প্রিন্সিপালের আমি ওই পার্টিকুলার জায়গাটার আমি ছবি তুলে রেখেছি, দুটো ডিফারেন্ট পেজে পড়ছে বলে আমি দুটো পেজকে, এটা এই যে ডিভিশনটা দেখছি এটা হচ্ছে দুটো আলাদা আলাদা পেজ। ঠিক আছে, এই দিকের কিছু একটা পার্ট রয়েছে, এর ওই দিকে কিছু একটা পার্ট ছিল, টোটালটাকে আমি দেখাচ্ছি। নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করলে দুটো সিচুয়েশন হতে পারে, স্থির আয়তনে এবং স্থির চাপে। আয়তন স্থির রেখে তুই যদি করিস, কোনো নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করলে সিস্টেমে গ্যাসিয়াস উপাদানগুলির মোট অণুর সংখ্যা তথা মোল সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সিস্টেমের মোট চাপও বৃদ্ধি পায়। মোট চাপ যদি বৃদ্ধি পায় তাহলে কারোর আংশিক চাপের কোনো প্রভাব ঘটে না, মানে তফাৎ হয় না, আংশিক চাপগুলো একই থাকে, ফলে বিক্রিয়া সাম্যাবস্থার উপর কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে, 5 জনের জন্য 10টা, 6 জনের জন্য 12টা, পার হেডে 2টো করেই পড়ছে, কোনো অসুবিধা নেই। স্থির চাপে প্রবলেম, বিক্রিয়াজাত পদার্থগুলির আংশিক চাপ হ্রাস পায়, বুঝতে পারছিস? কারণ টোটাল তো 10টা চকলেট, লোক হয়ে গেছে 6 জন, পার হেডে চকলেট কম পড়ছে, মানে পার্শিয়াল প্রেশার কমছে এবং আংশিক চাপের সমষ্টিও হ্রাস পায়। তাহলে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী বিক্রিয়া সাম্য সেই দিকে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে যেদিকে অণুর সংখ্যা তথা আয়তন বৃদ্ধি ঘটে। ডেল এনজি ক্যালকুলেট করে নিলেই হবে সেই প্রেশারের মতো। তাহলে ডেল এনজি যদি আবার 0 হয়ে যায়, কোনো একটা পার্টিকুলার রিয়াকশনে যদি আবার ডেল এনজি 0 হয়ে যায়, সেখানে আবার নিষ্ক্রিয় গ্যাস স্থির চাপে দিই, স্থির আয়তনে দিই, কোনো ব্যাপারই নয়, কারণ কোনো একদিকে গেলে তো আর সে নিজের আংশিক চাপ বা মলিকিউল বা আয়তনের বৃদ্ধি ঘটাতে পারছে না, ডেল এনজি যদি একই হয়।
তাহলে ডেল এনজি যদি গ্রেটার দেন হয় লেস দেন হয় একটা ব্যাপার আছে, সমান হয়ে গেলে সেখানে স্থির চাপ বা স্থির আয়তন কোনো প্রভাবই নেই। কম বা বেশি হলে আমাদের PCl5 এর এক্সাম্পলটাই ছিল, PCl5 এ ওইদিকে Cl2 আর PCl3 তাহলে 2 মোল, এদিকে 1 মোল, তাহলে রিয়াকশনটা কোন দিকে হবে? রিয়াকশনটা ফরওয়ার্ডে হবে। কোশ্চেনটাই আমাদের পরীক্ষার কোশ্চেনের দিকে যদি চলে যায় তাহলে রিয়াকশনটা কোন দিকে হবে? রিয়াকশনটা ফরওয়ার্ডে হবে, কারণ রিয়াকশনটা যদি ফরওয়ার্ডে হয় তবে গিয়ে নাম্বার অফ গ্যাস মলিকিউল বাড়াতে পারছে এবং আয়তন বাড়বে বা ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলের পার্শিয়াল প্রেশারটাকে সে বাড়াতে চাইবে। তাহলে এটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, খাদ্য লবণের প্রস্তুতির সময় বলছি কোশ্চেনটা, আর অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃত করো এবং তার গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। অসওয়াল্ডের এটা আর কি নতুন করে বলি বল, এটার আমি ছবিটা তুলে রাখিনি, ছবিটা তুলে রাখলে আমাকে আর লিখতে হতো না। সেই ধর অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে ধর কোনো একটা উইক অ্যাসিড, ধর এইচে একটা উইক অ্যাসিড, সেটাকে তুই ওয়াটারের মধ্যে দিয়ে দিয়েছিস, ওয়াটারের মধ্যে দেওয়ার ফলে এখানে একটা H3O+ আয়ন তৈরি হলো আর A- আয়ন তৈরি হলো। ধরলাম এটা ইনিশিয়াল C নিয়েছিলাম, এগুলো তাহলে 0 0 তৈরি হয়েছিল। ওয়াটার তো প্রচুর পরিমাণে আছে, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আছে আলফা, তাহলে C- C আলফা, এটা C আলফা C আলফা। এখান থেকে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka, উপরে কি বসেছিল C আলফা ইন্টু C আলফা, এখানে C কমন নিলে 1 - আলফা, C কেটে গেছিলো, তাহলে এসেছিল C আলফা স্কোয়ার বাই 1 - আলফা, মানে হুইচ ইজ C আলফা স্কোয়ার। কেন? যেহেতু আলফা ভেরি ভেরি লেস দেন 1, তাহলে আমরা 1 - আলফাকে অলমোস্ট ইকুয়াল টু 1 ধরে চলতে পারি। এখান থেকে আলফাটা আমরা পেয়েছিলাম √K/C। এই যে ক্যালকুলেশনগুলো, এটাই তো অসওয়াল্ডের ডাইলিউশন ল এবং এটাই অসওয়াল্ডের ডাইলিউশন ল এর কি বলবো তার ডেরিভেশন। তাহলে এই ডেরিভেশনটা করবি, এটার আমি ছবিটা তুলে রাখতে ভুলে গেছি। তো আমি যদি একবার অসওয়াল্ডের ডাইলিউশন ল এর পার্টে চলে যাই, অসওয়াল্ডের ডাইলিউশন লটা তুই পাবি কোন জায়গাটায়? সেটা পাবি তুই ওই পিএইচ এর ওই জায়গাটাই পাবি, ঠিক আছে? প্রথমে দ্রবণে পিএইচ পিওএইচ এর ক্যালকুলেশন আছে, জলের আয়নীয় গুণফল, জলের আয়নীয় গুণফলের আগে যাবি, ঠিক আছে? জলের আয়নীয় গুণফলের আগে যখন চ্যাপ্টারটা শুরু হচ্ছে, ঠিক আছে, চ্যাপ্টারটা যখন শুরু হচ্ছে, মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নন মাত্রা বা আয়নন ধ্রুবক আলফা কাকে বলে এক্সপ্লেন করেছে, আলফা কাকে বলে এক্সপ্লেন করার পর অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা ওখানে এক্সপ্লেন করা রয়েছে। এবার আমি এখানে একটা অ্যাসিড ধরে বলেছি, ওখানে AB ধরেছে, AB ডিসোসিয়েট হয়ে A+ আর B-, A যদি ইনিশিয়ালি C হয়, বাকি দুটো 0 0, C- C আলফা, ওগুলো C আলফা অ্যামাউন্টে তৈরি হয়েছে, ওখান থেকে এই আলফার ক্যালকুলেশনটা করেছে। আমি একটা অ্যাসিড ধরে করেছি, ওখানে একটা জেনারেল AB ধরেছে, ঠিক আছে? এইচ এ ধরেও ক্যালকুলেট করতে পারি, এটাই অসওয়াল্ডের ডাইলিউশন ল, তারই ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা আমরা এভাবেই করি। আশা করি বুঝতে পারা গেছে, অসওয়াল্ডের ডাইলিউশন লটা এটা করবি। আচ্ছা, এবার কি আসছে? এখানে দেখি, H2+ID থেকে 2HI বিক্রিয়া KPKC-র মধ্যে সম্পর্ক, এটা আমি আর বলতে পারছি না। ডেল এনজি সম্পর্ক আর কি করব? সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ আম্লিক না ক্ষারীয় প্রকৃতির কেমন হবে? সোডিয়াম অ্যাসিটেট, এটা সল্ট হাইড্রোলিসিসের কোশ্চেন। তাহলে সোডিয়াম অ্যাসিটেট মানে কি? সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে CH3COONA, CH3COONA, CH3COONA স্প্লিট হয়ে থেকে কি দেবে? CH3COO- প্লাস Na+। তুই এটা জানিস, এটা একটা উইক অ্যাসিডের কনজুগেট বেস, তাহলে এটা একটা স্ট্রং কনজুগেট বেস, আর এটা তো উইক স্ট্রং বেসের কাছ থেকে আসছে। স্ট্রং বেসের কাছ থেকে যদি আসে তাহলে এটা একটা উইক কনজুগেট অ্যাসিড, তাহলে ওটা তো কিছু করতে পারবে না। তাহলে CH3COO- বেসিক্যালি জলের সাথে রিয়াকশনটা করবে, এখান থেকে CH3COOH ব্যাক করবে আর কিছু এক্সট্রা OH- আয়ন দেবে। এই এক্সট্রা OH- আয়নের জন্য সলিউশনের পিএইচটা বেসিক রেঞ্জে চলে যাবে। সল্ট হাইড্রোলিসিস এগুলো আগে থেকে এক্সপ্লেন করে দিয়েছি, আর নতুন করে আমি এখানে আর অত ডেপথে বললাম না। সল্ট হাইড্রোলিসিসের টপিকটা দেখবি, এখানে জাস্ট আমি অ্যান্সারটা করে দিলাম। সল্ট হাইড্রোলিসিসে এরকম ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই, নেক্সট বলেছে নিচের বিক্রিয়ার ক্ষেত্রে SO2+O2 থেকে 2SO3 KPKC-র মধ্যে রিলেশন দেখবি। ভরক্রিয়া সূত্র কাকে বলে? এটা আর কি KPKC দেখতে পেয়েছি, প্রতিটা ইয়ারেই মোরাললেস একবার না একবার KPKC রিলেশনশিপ দরকার পড়ছে। ভরক্রিয়া সূত্রটি বিবৃত করো। তাহলে ভরক্রিয়া সূত্রটি বিবৃত করো বলতে আমি ছবি তুলে রেখেছি। কি হয়? ওই যে কোনো একটা রিয়াকশনের হারটা, কোনো একটা রিয়াকশন কতটা স্পিডে হবে বা কতটা স্লো হবে সেটা নির্ভর করে ওই রিয়াকশনের যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে তার কনসেন্ট্রেশনের পাওয়ারে চলে যায়। তাহলে স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তের বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেম উপস্থিত প্রতিটি বিক্রিয়কে সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর মানে আমরা ক্ষেত্রে সক্রিয় ভর মানে কনসেন্ট্রেশনকেই বুঝবো, ঠিক আছে? আচ্ছা,
তাহলে দ্রবণের সক্রিয় ভর দ্রবণের মোলার গারত্বকেই আমরা বুঝবো, আপাতত অত বেশি চিন্তা নিয়ে কাজ নেই, এখানে সক্রিয় ভর বলতে তার মোলার গারত্বকে আমরা বুঝছি। তো সেই মোলার গারত্বকে কাজে লাগিয়ে তো আমরা পেয়েছিলাম এই যে এ বি বি সি সি ডি ডি এর ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশনের রেট হচ্ছে, এর কনসেন্ট্রেশন তার কোএফিসিয়েন্ট পাওয়ারে উঠবে, বি এর কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট পাওয়ারে উঠবে, তাহলে রেট ফরওয়ার্ড হচ্ছে রেট কনস্ট্যান্ট ইন্টু এটা, তাহলে এটাই ভর ক্রিয়া সূত্র। এই ভর ক্রিয়া সূত্রকেই কাজে লাগিয়ে তো আমরা ক্যালকুলেট করেছিলাম। সেম ওয়েতে ব্যাকওয়ার্ড রিয়াকশন বললে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে কে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে তুই যদি ভাবিস ডি এবং ই এরাই হচ্ছে প্রোডাক্টগুলোই হচ্ছে সাবস্ট্রেট ব্যাকওয়ার্ড রিয়াকশনে, তাহলে তাদের কনসেন্ট্রেশনের রিয়াকশনের উপরে নির্ভর করবে। এবার কি হয়, ইকুইলিব্রিয়াম রিচ করে গেলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা সমান হয়ে যায়, মানে আর এফ আর আর বি সমান হয়ে যাবে, বা ওই দুটোকে সমান করে দিলেই আমরা পেয়ে যাব যে কে এফ বাই কে বি, কে এফ বাই কে বিটাকেই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি বলি, আর কিছুই না। এগুলো ক্লাসে তো বলেছিলামও। এটা তো অনই আছে। এটা হয়ে গেল। এবার দ্রবণ, বাফার দ্রবণ কাকে বলে, এটা আম্লিক বাফার দ্রবণ উদাহরণ, বাফার দ্রবণ কাকে বলে ডেফিনেশন, বাফারের জায়গাটা বার করবি, বাফারের ডেফিনেশনটা পড়বি, যেখানে যে সলিউশনে বাইরে থেকে অ্যাসিড বা বেস অ্যাড করলে সে তার নিজের পিএইচ চেঞ্জটাকে রেজিস্ট করে, তাকেই বাফার সলিউশন বলে। অ্যাসিডিক বাফারের উদাহরণ সিএসসি ডবল এইচ আর সিএসসি প্লাস সিএসসি ডবল এনে, উইক অ্যাসিড এবং তার সল্ট নিতে হবে, তবে কি একটা আম্লিক বাফার হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া দিয়েছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে, ঠিক আছে, NH3 আর NH4Cl। ক্লোরাইড বাফার দ্রবণে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্বটা তোকে ডাইরেক্ট দেওয়া রয়েছে, দ্রবণের পিএইচ জানতে চেয়েছে, কেবি অফ NH3 দেওয়া রয়েছে 1.76 × 10⁻⁵, তাহলে বাফার সলিউশনের পিএইচ জানতে চেয়েছে, কারণ NH3 একটা উইক অ্যাসিড, উইক বেস, এবং NH4Cl তার সল্ট, তাহলে তাদের বাফার সলিউশনের পিএইচ কী করে বেরোবে, তার সেই বাফার সলিউশনের পিএইচ বেরোবে, ডাইরেক্ট তো পিএইচ বেরোবে না, প্রথমে পিওএইচ বেরোবে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বেসের কনসেন্ট্রেশন। এক্ষেত্রে সল্ট এবং বেসের কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে, পিকেবিটা বলেনি, কি বলে দিয়েছে, বলে দিয়েছে কেবিটা, কেবি এর ভ্যালুটা তোর কাছে তোকে বলা রয়েছে, তাহলে কেবির ভ্যালুটাকে ইউজ করে তোকে প্রথমে পিকেবি বার করতে হবে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করবি যে পিকেবি ইকুয়াল টু মাইনাস লগ অফ কত বলেছে দেখি 1 পয়েন্ট, হয়ে গেল কোশ্চেনটা, কত কত কত, হ্যাঁ 1.76 × 10⁻⁵, 1.76 × 10⁻⁵, এখান থেকে তুই একটা ভ্যালু পাবি, পিকেবির একটা ভ্যালু পাবি। আচ্ছা, সল্টের কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.3 মোলার, তাহলে এখানে 0.3 বসাবি, এটার কনসেন্ট্রেশনটা বলেছে 0.2, ও দেখে নি, এটা কনসেন্ট্রেশন বলেছে 0.2, তাহলে ওখানে 0.3 0.2 বসিয়ে দিবি, আর পিকেবির ভ্যালুটা এখানে বসাবি, তাহলে এখান থেকে পিওএইচ বেরিয়ে আসবে, ঠিক আছে, এখানে যে ডেটাটা বেরোবে পিএইচ, আমার তো এখানে ক্যালকুলেটার নেই, আমি ক্যালকুলেট করছি না, মাইনাস লগ বসাবি, এখানে বসাবি, এই কনসেন্ট্রেশনটা বসাবি, তাহলে পিওএইচ বেরোবে, তাহলে এখান থেকে পিএইচ ইকুয়াল টু কী করে বেরোবে 14 মাইনাস পিওএইচ করে নিবি, তাহলে এখান থেকে পিএইচের ভ্যালুটা বেরিয়ে আসবে। জাস্ট আমি জিনিসটা বলে দিলাম, ক্যালকুলেশনটাটুকু তোর করার কাজ, ক্যালকুলেটার আছে বসাবি, ঠিক আছে, বেশ। যে জিনিসগুলো একদম অবভিয়াস সেটা আমি আর করে দিচ্ছি না, যেমন এই ক্যালকুলেশনটা। এবার কী বলছে, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। অ্যাসিডিক অ্যাসিডের এই দ্রবণে কি কোনো OH- আয়ন উপস্থিত আছে, যুক্তিসহ বলো। এবার অ্যাসিডিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, উইক অ্যাসিডের সলিউশনের পিএইচের ফর্মুলাটা মুখস্থ রাখতে বলেছিলাম, বলি দেখ এখানে শুধুমাত্র ওই উইক অ্যাসিড আছে, আর তাতে বেস অ্যাড হয়নি, সল্ট অ্যাড হয়নি, কিচ্ছু অ্যাড হয়নি, সো এক্ষেত্রে বাফার বা সল্ট হাইড্রোলিসিসের প্রসঙ্গ আসছে না, শুধুমাত্র একটা উইক অ্যাসিড আছে, সো উইক অ্যাসিডের পিএইচের ফর্মুলা ইউজ হবে, পিকেবি বলা রয়েছে 4.75, তাহলে উইক অ্যাসিডের সলিউশনের পিএইচের ফর্মুলা কি, উইক অ্যাসিডের সলিউশনের পিএইচের ফর্মুলাটা তোকে মুখস্থ রাখতে হবে, হাফ পিকে মাইনাস হাফ লগ সি, পিএইচ ইকুয়াল টু হাফ পিকে মাইনাস হাফ লগ সি, পিকে এর ভ্যালু বলা রয়েছে, তাহলে হাফ ইন্টু 4.75 মাইনাস হাফ লগ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত দেওয়া রয়েছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোশ্চেন কই, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.1 মোলার, তাহলে মাইনাস লগ অফ 0.1, 0.1 মানে 1/10 মানে 10⁻⁻1, 10⁻⁻1 বাইরে বেরোবে, লগ 10 বেস 10 1 হয়ে যাবে, তাহলে এটা প্লাস হাফ হয়ে যাবে, তাহলে 4.75 এর তুই যদি অর্ধেক করিস, তাহলে 4.75 এর অর্ধেক করলে কত হয়, এই ক্যালকুলেশনটা এমনি যেহেতু মুখে মুখেই হয়ে যাচ্ছে তাই আমি আর কিছু তেমন বলছি না, তাহলে কত আমার 4.75 ডিভাইডেড বাই 2, 2.375 মাইনাস হাফ মানে 0.5,
মাইনাস হাফ মানে 0.5 ওখান থেকে বিয়োগ হবে, তাই না? মাইনাস হাফ, কারণ ওই -1টা বাইরে বেরিয়ে এলে +1 হয়ে বেরোবে, তাহলে হাফ মানে 0.5, তাহলে এটা 2.375 মাইনাস 0.5, তাহলে এখান থেকে 0.5 যদি বাদ দিয়ে দিই হচ্ছে 1.875, সেই অলমোস্ট ইকুয়াল টু 2 এর কাছাকাছি। তাহলে হাফ ইন্টু ক্যালকুলেশনে ইরোর করলাম নাকি, হাফ পিকে মাইনাস হাফ লগ সি, ঠিকই আছে। 4.75 এর অর্ধেক মাইনাস হাফ লগ 0.1, তাহলে মাইনাস হাফ 0.5, এটাই আসা উচিত। তাও আমি একবার ক্রস ভেরিফাই করে নিই, ঠিক আছে? কোথাও যদি ক্যালকুলেশন ইরোর হয়ে থাকে, কারণ দুবার চেক করে নেবো, তারপরে তাহলে একবার দেখা নেবো যে ওদের এখানে যেটা সলভ করা রয়েছে সলভের ডেটাটার সাথে মেলেনি, ওখানে মেলেনি, তার মানে হয় আমার এখানে ক্যালকুলেশন, আমি কোথাও ক্যালকুলেশন মানে কি ডেটা বসাতে আমি ভুল করেছি, আর আমি যদি ডেটা বসাতে এখানে ভুল না করে থাকি তাহলে এদের এখানে ক্যালকুলেশনে ভুল আছে, তাহলে দুটোর মধ্যে একটা। তাহলে মিস্টেকটা কোথায় করেছি, একবার আমি একটু ফর্মুলাগুলো চেক করে নিই, সেখানে আমি যদি কোনো মিস্টেক করে থাকি। না, ঠিকই আছে। পিএইচ ইকুয়াল টু হাফ পিকে মাইনাস হাফ লগ সি, ঠিক আছে? পিএইচ ইকুয়াল টু হাফ পিকে মাইনাস হাফ লগ সি। পিকে এর ভ্যালু দেওয়া রয়েছে 4.75, তাহলে 4.75কে হাফ দিয়ে মাল্টিপ্লাই মানে হাফ 2 দিয়ে ভাগ, তাহলে 4.75কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি 2.305, আর এখান থেকে এটা কত বিয়োগ হয়ে যাবে, -1 বাইরে এলে +1 হয়ে যাবে, লগ 10/10 1 হয়ে যাবে, তাহলে ওটা হাফ। তো 2.305 থেকে 0.5 বাদ দিলে 1.875ই হয়। আমি সব দিক থেকে চেক করে নিলাম, আমি ফর্মুলাও চেক করে নিয়েছি, আমি আরেকবার ডেটা বসিয়েও চেক করে নিয়েছি যে ফর্মুলাতে এখানে আমি কোথাও ভুল বসাইনি, তো বইয়ে চেক করে নিলাম ফর্মুলা ঠিকই বসানো হয়েছে, সবই ঠিক আছে, তাহলে এটাই বেরোচ্ছে। তো এটা তার পিএইচ বেরিয়ে এলো ডাইরেক্ট। এবার তাও আমি তোদেরকে বলছি, তোরাও একবার ক্যালকুলেশন করে দেখবি যে আমার এখানে ক্যালকুলেশনে কোথাও ইরোর হয়েছে নাকি, বা কোথাও কোনো ইরোর আছে নাকি। মনে হচ্ছে না কোনো ইরোর আছে, থাকলে একটু ঠিক করে নিস, ঠিক আছে? বেশ, এবার নেক্সট কোশ্চেনটা বলেছে এই সলিউশনে কি কোনো OH মাইনাস আয়ন আছে, সেটা আমরা কি করে বার করতে পারবো? তাহলে আমার এখান থেকে POH বার করতে হবে। POH ইকুয়াল টু কি আসবে? POH ইকুয়াল টু আসবে 14 মাইনাস PH 1.875। 1.875 আমরা যদি করি, এক সেকেন্ড, আমরা যদি করি তাহলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে আমার মাথা তো ওটাই চলছিল যে ওই জায়গাটাই ফর্মুলাটা ওরা কি করেছে, বইয়ে যেটা করেছে, বইয়ের সলভটা, আমার বইটাই অন্তত তাই করা রয়েছে, এটা মাইনাস ফর্মুলায় লিখেছে, এখানে সব বসিয়েছে, এই ক্যালকুলেশনটা করার সময় এখানে প্লাস করে দিয়েছে, এটা প্লাস করে দিলে 2.88 ভ্যালু চলে যাবে, মানে 875 আসবে, 88 লিখেছে, মানে ওরা এই জায়গাটা বিয়োগ না করে যোগ করে ফেলেছে, বুঝেছি ব্যাপারটা? 0.5টা বিয়োগ না করে যোগ করেছে, তো সেটাই আমি ক্রস ভেরিফাই অলরেডি আমি একবার করে নিলাম, সেটা যেটা পেলাম সেটা হচ্ছে যে হাফ পিকে পিএইচ, মৃদু একক্ষারিক অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ এর ফর্মুলাতে পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ পিকে হাফ পিকে মাইনাস হাফ লগ সি, সেখানে মাইনাসই হবে, প্লাস হাফ লগ সি নেই। সো বইয়ে ওই জায়গাটা ওরা লাস্ট টাইমে 0.5 বিয়োগ না করে 0.5 যোগ করে দিয়েছে, তাই ওখানে ভুল ভ্যালু চলে এসেছে আমার বইটাতে অন্তত। তোর বই হয়তো ক্যালকুলেশন ঠিক থাকতে পারে, আর যদি ভুল থাকে তাহলে তুই বুঝেই গেলি বই ওই জায়গাটায় কী গন্ডগোলটা করেছে। আচ্ছা, এবার এই কাজটা করি, 14 মাইনাস 1.875, তাহলে 12.125, এটা আসছে POH। এটা যদি POH হয়, এখান থেকে তুই অ্যান্টিলগ করে OH মাইনাস আয়নের এখান থেকে একটা তুই কনসেন্ট্রেশন বার করে নিয়ে আসতে পারবি না? এটা অ্যান্টিলগ করলে কি হবে, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 12.125, এটা তার ভ্যালু আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 12.125 এর ভ্যালু লাগবে না? এটা তো তোদের ক্যালকুলেটার থাকলে তোরা ভালো করে করতে পারবি, আমার এই ক্যালকুলেটার এইখান দিয়ে মানে ফোনের ক্যালকুলেটারে করাটা খুব চাপ। আচ্ছা, কত 10 টু দি পাওয়ার আমি কত নেব, 10 টু দি পাওয়ার আমি নেব মাইনাস 12.125, ব্র্যাকেট ক্লোজ। এটা তো
10 পাওয়ারে নিয়ে আসতে হবে, অনেকটা ছোটো ভ্যালু আসবে। 7.49 ইন্টু 10 টু দি পাওয়ার -12, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আসলে এখানে ভ্যালুটা আমার ফোনের ভ্যালু থেকে দিয়েছে 0.13টা 0 লিখেছে, 0.13টা 0 7498 এমনি করে ভ্যালু লিখেছে। সেজন্যই বলছি এখানে অ্যান্টিলগ করবি, অ্যান্টিলগ করলে এখান থেকে একটা OH মাইনাস আয়নের ভ্যালু আসবে, যে OH মাইনাস আয়নের ভ্যালুটা দেখবি 10 পাওয়ার -12.125, প্রচুর ছোট একটা ভ্যালু আসবে, তাই না? তাহলে OH মাইনাস আয়নের ভ্যালুটা ভেরি 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 লেস দ্যান 1 আসবে। সো যেহেতু এটা অ্যাসিডের সলিউশন, তাহলে এখান থেকে আমরা উত্তরটা লিখবো অ্যাসিডের সলিউশন হলেও সেই সলিউশনে OH মাইনাস আয়ন আছে, এবং পিএইচ বার করে POH করবো, অ্যান্টিলগ করে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন আসবে, এবং বলবো ওই অ্যাসিডের সলিউশনে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা অমুক, যেটা এখান থেকে বেরোবে। এবং তার সাথে সাথে এটাও বলবো এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা ভেরি 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 লেস দ্যান 1। সো সলিউশনটা হাইলি অ্যাসিডিক, কিন্তু সলিউশনটা হাইলি অ্যাসিডিক হলেও সেই অ্যাসিডের সলিউশনে একটু হলেও OH মাইনাস আয়ন রয়েছে, যেটা আমরা এই ভ্যালু থেকে দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখ, আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। HCl এর জলীয় দ্রবণে H2S এর বিয়োজন মাত্রা কি হবে? H2S বিয়োজিত হয়ে তোকে কি দেবে? H2S বিয়োজিত হয়ে তোকে দেবে 2H+। এইটাই তো দেবে, কমন আয়ন ইফেক্টের কোশ্চেন, বুঝলি? এটা ডিসোসিয়েট হয়ে দেবে 2H+ প্লাস S2 মাইনাস, আর HCl বিয়োজিত হয়ে তোকে কি দেবে? H+ আর Cl মাইনাস। তাহলে তুই এখানে কি দেখতে পাচ্ছিস? একটু ভালো করে দেখ তো, নিজেই ভাব, কমন আয়ন ইফেক্ট দেখতে পাচ্ছিস? H2S ডিসোসিয়েট হয়ে তোকে এখানে কি দেবে? H2S ডিসোসিয়েট হয়ে তোকে 2H+ আর S2 মাইনাস। যদি ওখানে আমি লিখে দিতাম H2S প্লাস H2O জলে বিয়োজিত হচ্ছে, তাহলে 2H+ আয়ন না লিখে আমি লিখতাম 2H3O প্লাস আয়ন, ঠিক আছে? আর HClটাকে আমি যদি ডাইরেক্ট H+Cl মাইনাস না লিখে আমি যদি এখানে লিখতাম H2O জলের মধ্যে দিয়েছি, তাহলে এটাকে H+ আয়ন না লিখে এটাকে H3O প্লাস আয়ন লিখতাম, ব্যাপার একই। সো আমরা এখান থেকে কি বলতে পারবো? HCl মৃদু অ্যাসিড, HCl কেন বলছি, সরি H2S একটা মৃদু অ্যাসিড, তাহলে ওখানে একটা ইকুইলিব্রিয়াম জেনারেট হবে। HCl একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে এটা কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। তাহলে H2S এর যে H+ আয়ন আর HCl এর যে H+ আয়ন, তাহলে এটা কমন আয়ন। এই কমন আয়ন ইফেক্টের ফলে কি হবে? লাসোথেলিয়ারের প্রিন্সিপাল অনুযায়ী H2S এর ডিসোসিয়েশনটা সাপ্রেসড হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল আগের মতো। এবার নেক্সট কোশ্চেনটা দেখ, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, পায়ে ব্যথা করছে, একটু উত্তরা দেখ কোশ্চেনটা কি লেখা রয়েছে। আমি এখান থেকে স্ক্রিন থেকে দেখে নিচ্ছি ডেস্কটপে, যে নিচের কোন ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণতার দিকে সর্বাধিক অগ্রসর হবে? কেসির ভ্যালু হাই। আমি যখন ইকুইলিব্রিয়ামের পড়িয়েছিলাম, কেসির ব্যাপারগুলো পড়িয়েছিলাম। কেসি মানে কি? কেসি মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। কেসি মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এবার যেরকম রিয়াকশন থাকবে সেরকম। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যত বাড়বে কেসির কনসেন্ট্রেশন তত বাড়বে, আর প্রোডাক্ট যত বাড়বে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি কমবে। তাহলে প্রোডাক্ট যত বাড়ছে কেসি বাড়ছে, আর প্রোডাক্ট যত বেশি পরিমাণে তৈরি হবে তত আমরা বলবো রিয়াকশনটা কমপ্লিশনের দিকে এগোচ্ছে। তাহলে এখানে কেসির ভ্যালু সব থেকে হাই অপশন এ তে, তাহলে এই রিয়াকশনটাই রাইট সাইডে সব থেকে বেশি এগিয়েছে, মানে কমপ্লিশনের দিকে সব থেকে বেশি এগিয়েছে। তার কোশ্চেনটা আজকে ক্লাসে শুরুতেই আলোচনা করছিলাম। আচ্ছা, 250 ml জলে 20 গ্রাম NaOH বর্তমান দ্রবণটি সক্রিয় ভর। একটু আগে কি দেখলাম? সক্রিয় ভর বলতে আমরা কোনটাকে বলছি? তার মোলার কনসেন্ট্রেশন। 250 ml জলে 20 গ্রাম NaOH, জাস্ট এটার মোলার কনসেন্ট্রেশন বার করতে দিয়েছে। একদম সিম্পল স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কোশ্চেন, ঠিক আছে? তো কি হবে? এক সেকেন্ড, এটা লোড হয়ে যাক। যা, এসব করতে গিয়ে তো কোশ্চেনটাই ভুলে গেলাম। কি পড়ছিলাম জানো? কই গেল? হ্যাঁ, ওই সক্রিয় ভর, মোলার কনসেন্ট্রেশন। তাহলে NaOH এর মোলার মাস কত? NaOH এর মোলার মাস হচ্ছে 40 গ্রাম, তাহলে 20 গ্রাম দিয়েছে। মোলস অফ NaOH কত? গিভেন মাস বাই মোলার মাস, তাহলে কত হচ্ছে? হাফ মোল, মানে 0.5 মোল, ঠিক আছে? তাহলে মোলার কনসেন্ট্রেশন কত হবে? মোলস অফ সলিউট 0.5 মোল ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম 250, যেহেতু মিলিলিটার আছে এখানে একটা 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে বাকি ক্যালকুলেশনটা করে না। তুই যদি এখানে কাটিস, একটা শূন্য কাটবে, এটাকে তুলে দিয়ে তুই যদি এখানে একটা 10ও লিখিস, 10টা আবার এর শূন্যকে কাটবে, 5 5 25 হলো 1/5, তাহলে 10/5, তাহলে এখান থেকে এটা কাটবে 2, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2 মোলার। ঠিক আছে, আশা করি করতে পেরেছিস, করতে পারবি ক্যালকুলেশনটা। বেশ, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যদি যাই,
নেক্সট কি আছে, লাসে তিলাইয়ের নীতিটি উদাহরণ সহযোগে বিবৃতি করো, তাহলে ওটা তো জাস্ট স্টেটমেন্ট বেস কোশ্চেন। এবার 14-3 এটা একটা নিউমেরিক্যাল আছে, ভালো করে দেখ নিউমেরিক্যালটা কি বলেছে, N2 আর 3H2 থেকে 2NH3 সিস্টেমে মোট চাপ ক্যাপিটাল P বলেছে, এবং NH3 এর মোল ভগ্নাংশ মোল ফ্র্যাকশনটা বলে দিয়েছে, ইকুইলিব্রিয়ামে মোল ফ্র্যাকশনটা বলেছে কিন্তু মোল বলেনি, কিন্তু মোল ভগ্নাংশ x বলেছে। বিক্রিয়াটির KP কে x এবং P এর সাপেক্ষে প্রকাশ করো, যেখানে kx এর মান অত্যন্ত ক্ষুদ্র, আমরা ক্ষুদ্র ধরে নিতে পারবো, মানে ওই কি বলতে চাইছে 1 + x বা 1 - x এরকম টার্ম থাকলে সেটাকে অলমোস্ট ইকুয়াল টু 1 ধরে নাও, এটার মানে তাই। আচ্ছা, তাহলে কি হলো, এই রিয়াকশনটার মোল ইকুইলিব্রিয়ামে মোল ফ্র্যাকশন অফ NH3 বলেছে x, রাইট। এবার দেখ আমরা কি জানি, টোটাল মোল ফ্র্যাকশন মানে মোল ফ্র্যাকশন অফ N2 প্লাস মোল ফ্র্যাকশন অফ H2 প্লাস মোল ফ্র্যাকশন অফ NH3, যখন মোল ফ্র্যাকশন বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম টোটাল মোল ফ্র্যাকশনটা অলওয়েজ 1 এর সাথে সমান হয়। এবার NH3 এর মোল ফ্র্যাকশনটা x বলে দিয়েছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ N2 আর মোল ফ্র্যাকশন অফ H2 এই যোগফলটাকে আমি কিসের সাথে সমান করতে পারি, 1 - x এর সাথে সমান ধরতে পারি। তাহলে এদের দুজনের টোটাল মোল ফ্র্যাকশনটা হচ্ছে 1 - x, এটা আমরা ধরতে পারলাম। ইকুইলিব্রিয়ামে NH3 মোল ফ্র্যাকশন যদি x হয়, তাহলে বাকি কম্পোনেন্ট কারা কারা রয়েছে, N2 আর নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাহলে তাদের মোল ফ্র্যাকশনটা টোটাল মোল ফ্র্যাকশনটা কত দাঁড়াবে, তাদের টোটাল মোল ফ্র্যাকশনটা দাঁড়াবে 1 - x। এবার এরা কত কত মোল অনুপাতে রয়েছে, 1:3 মোল অনুপাতে রয়েছে, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের আমি যদি মোল অনুপাত বলি কত হচ্ছে 1:3, 1:3 মানে 4/1 মোল নাইট্রোজেন কন্ট্রিবিউট করে আর 4/3 হাইড্রোজেন কন্ট্রিবিউট করে। তাহলে নাইট্রোজেনের টোটাল মোল ফ্র্যাকশনের কন্ট্রিবিউশন হাইড্রোজেনের থেকে 3 ভাগ কম, মানে 4/1 দেয়। তাহলে এটার হবে যে 1/4, 4/1 টোটাল মোল ফ্র্যাকশনের, ঠিক আছে। এটা পেয়ে গেলাম মোল ফ্র্যাকশন অফ N2। আর মোল ফ্র্যাকশন অফ H2 তাহলে আমরা কি পাবো, যে 4/3 ওই কন্ট্রিবিউট করে যতটা ওরা দুজন মিলে কন্ট্রিবিউট করে, ওরা দুজন মিলে 4 মোল যদি কন্ট্রিবিউট করে, তার 1/4 মোল কন্ট্রিবিউশন নাইট্রোজেনের আর 3/4 মোল কন্ট্রিবিউশন হাইড্রোজেনের। তাহলে ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন আমরা পেয়ে গেলাম। ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন পেয়ে গেছি, টোটাল প্রেশার দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পার্শিয়াল প্রেশার হয়ে যাবে। তাহলে কেপি ইকুয়াল টু আমরা পাবো পার্শিয়াল প্রেশার অফ, আগে প্রোডাক্ট বাই সাবস্ট্রেট, তাহলে পার্শিয়াল প্রেশার অফ NH2 তার স্কোয়ার, তার যেহেতু সরি আরে রাবারটা আসছে না, বিরক্তিকর। তাহলে ইকুয়েশনে কি ছিল, N2 আর NH2 লিখে দিয়েছি, NH3, তাহলে 2 পার্শিয়াল প্রেশার অফ N2 আর পার্শিয়াল প্রেশার অফ H2 তার কিউব, তাই তো, কারণ 3 × 2 = 6, 3 × 2 = 6। এবার যে ভ্যালুগুলো পেয়েছি সেবার তোকে বসাতে হবে। এটার মোল ফ্র্যাকশন হচ্ছে x, টোটাল প্রেশার হচ্ছে p, তাহলে পার্শিয়াল প্রেশার মোল ফ্র্যাকশন N2, তাহলে হোল স্কোয়ার। N2 এর কত পেয়েছিস, N2 এর হচ্ছে 1/4 অফ 1 - x, তাহলে এটা ওর মোল ফ্র্যাকশন ইন্টু p, এটা এর দাঁড়ালো। আরেকজনের কি আছে 3/4 ইন্টু 1 - x ইন্টু ক্যাপিটাল P, তাহলে এর পার্শিয়াল প্রেশার পেলাম, কিউব হয়ে গেল, হলো। এবার এটাকে একটু সিম্পল করে নিলে আমরা কি করতে পারি, 1 - x, যেহেতু x এর ভ্যালু ভেরি ভেরি লেস দেন 1, তাহলে 1 - x অলমোস্ট ইকুয়াল টু x, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে যে 1/4 p ইন্টু 3/4 p তার কিউব, আর উপরে x ইন্টু p তার স্কোয়ার। এটা কেন করতে পারলাম, যেহেতু x ইজ ভেরি ভেরি লেস দেন 1, অতএব 1 - x ইজ অলমোস্ট ইকুয়াল টু 1, এইটা ক্যালকুলেট করলাম। এবার এখান থেকে ক্যালকুলেট কর, 3 এর কিউব আছে, 4 এর কিউব আছে, আর ওখানে একটা 1/4 আছে, তাহলে 4 হয়ে যাচ্ছে, তাই না, সেটা উপরে উঠবে, তাহলে 4 উপরে উঠলে কত হবে, 4 উপরে তুলি দেখি কত পাই, তাহলে 4 256, এটা 1/1 হয়ে আছে, তাহলে 256 উপরে উঠবে, তাহলে 256 লিখলাম। পিটাকে একটু কাটার চেষ্টা করি, উপরে p স্কোয়ার, নিচে কত আছে p⁴, তাহলে p স্কোয়ার থেকে কেটে যাবে, তাহলে উপরে শুধু x স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর কিউব 27
ইনটু নিচে একটা পি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এরকম একটা টার্মিনোলজি আসবে। ঠিক আছে, কি আসবে 256 এক্স স্কোয়ার বাই 27 পি স্কোয়ার কেপি ইকুয়াল টু, তাহলে আমাকে কেপিকে এক্স এবং পি এর টার্মে ক্যালকুলেট করতে দিয়েছিল, আমরা এক্স এবং পি এর টার্মে এটাকে ক্যালকুলেট করে ফেললাম। লাস্টের এরপরে যে এমনি সিম্পল এবার কিছু কোশ্চেন পড়ে রয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এটা তো পি ব্লকের কোশ্চেন, এটা পি ব্লক আগের বার করেছিলাম, তখন বোরাক্সের জলীয় দ্রবণে কি হয়, বোরাক্সের জলীয় দ্রবণে বোরিক অ্যাসিড আর NaOH তৈরি হয়, বোরিক অ্যাসিডটা উইক অ্যাসিড, NaOHটা স্ট্রং বেস বলে ওভারঅল সলিউশনটা ক্ষারীয় হয়, যেটা পি ব্লকের কোশ্চেন, আগের বছর পি ব্লক পড়ানোর সময় এটা করানো হয়েছিল এবং পি ব্লকের প্রিভিয়াস ইয়ারও করানো হয়েছিল, এখানে ভুল করে এই চ্যাপ্টারে কেজ করে ফেলেছে কোশ্চেনটা। আচ্ছা 0.05 মোলার H2SO4 দ্রবণের পিএইচ গণনা করো, তাহলে H2SO4 এর এই ব্যাপারটা একটু ভালো করে দেখ, পিএইচ বার করতে বলেছে, আমি বারবার বলেছিলাম পলিপ্রোটিক অ্যাসিড, তাহলে H2SO4 সলিউশনে তুই কী রকম করে লিখবি, H2SO4 স্প্লিট হলে সলিউশনে দুটো H প্লাস আয়ন দেয় আর SO4 2 মাইনাস আয়ন দেয়, তাহলে এটার 1 মোল থেকে এটার 2 মোল প্রডিউস হয়, তাহলে এটা যদি তুই 0.005 বলেছিল না কত বলেছিল, 005 না 0.05, এটা যদি 0.05 মোল দিস, এটা তার ডবল তৈরি হবে 2 × 0.05, তাহলে একটা ধর 5 2 10, একটা এগিয়ে আসবে, মানে 0.1 মোলার হয়ে গেল, তাহলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন পেলাম, তাহলে পিএইচ কত হবে, তাহলে পিএইচ হবে মাইনাস লগ অফ H প্লাস আয়নের কনসেন্ট্রেশন মাইনাস লগ অফ 0.1 মানে 1/10, তাহলে পিএইচ এখান থেকে কত বেরিয়ে আসবে 1 বেরিয়ে আসবে, কারণ 1/10 মানে 10⁻⁻1, তাহলে পিএইচ বেরিয়ে আসবে এখান থেকে 1। লাস্ট কোশ্চেন যেটা আছে, লাস্ট কোশ্চেনটা দেখ, লাস্ট কোশ্চেন বলছে যে এইটার অনুবন্ধী ক্ষারক কি হবে, এবার এটা একটু কোঅর্ডিনেশনের পার্ট থেকে আসছে, অ্যালুমিনিয়াম তার আশেপাশে কোঅর্ডিনেশন নাম্বার 6 কমপ্লিট করে ফেলেছে, আর অনুবন্ধী ক্ষারক মানে কি হবে, এই একটা OH মাইনাস আয়নকে নিজের মধ্যে নেবে, যদি একটা নেগেটিভ চার্জকে নিজের মধ্যে নেয় তাহলে +3টা +2তে নেমে আসবে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার এরকম হয়ে যাবে না যে H2O6 তারপরেও একটা OH মাইনাস, মানে একটা আরও একটা OH-কে নেবে পারবে না, 7 জনকে অ্যালুমিনিয়াম আশেপাশে রাখতে পারবে না, ও কোঅর্ডিনেশন নাম্বার ম্যাক্সিমাম 6ই রাখতে চাইবে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি ও 6 রাখতে চাই, কোঅর্ডিনেশন নাম্বার কী জিনিস এটা পড়বি এবার, এই কোশ্চেনটা এই চ্যাপ্টারে হঠাৎ করে দিয়েছে, একটু প্রবলেম, এটা একটু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়লে বেটার হবে, তো কিছু করার নেই, দিয়েছে যখন, কোঅর্ডিনেশন নাম্বার ও 6ই রাখবে, তাহলে 6 রাখতে চাইলে এটা 5 করবে, একটা OH এসেছে, ওটা OH মাইনাস এসেছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার দেখ 6, 5টা H2O লিগ্যান্ড, একটা OH মাইনাস লিগ্যান্ড, আর +3 চার্জটা +2তে ডাউন হয়ে আসবে, কারণ OH মাইনাস আয়ন এসছে বলে, এই তো ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস, এখানে অলওয়েজ আগের সিচুয়েশনেও অ্যালুমিনিয়াম +3 ছিল, এখানেও অ্যালুমিনিয়াম +3, যখন রেডক্সে অক্সিডেশন নাম্বার বার করতে শিখেছিলাম তখন বলেছিলাম H2O হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, তো অ্যালুমিনিয়ামের তো +3 চার্জটা মেনটেন থাকতে হবে, কারণ অ্যালুমিনিয়াম +3 আর OH-টা ওভারঅলে -1, কারণ অক্সিজেন -2 হাইড্রোজেন +1, তাহলে OH-টা ওভারঅলে -1, তাহলে +3 -1 হয়ে +2, এর আগে যখন OH মাইনাসটা ছিল না, শুধু H2O6 ছিল, তখন চার্জটা +3 হয়েছিল, কারণ H2O-গুলো 0 করে চার্জ দিয়েছে, 6টা 0, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জটা ওভারঅল চার্জ হয়েছে, কিন্তু এখন যখন একটা এক্সট্রা OH মাইনাস আয়ন এখানে এসেছে, তখন ওভারঅল চার্জটা +2 হয়েছে, কারণ OH-টা -1, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। এই ছিল তোর প্রিভিয়াস ইয়ার, আশা করি প্রিভিয়াস ইয়ারে আর কোনো অসুবিধা নেই, এবং প্রিভিয়াস ইয়ারে দেখতে পেলি খুব ইজি কোশ্চেনই দিয়েছে, খুব একটা বেশি জটিল কোশ্চেন দেয়নি, তাই না? এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, এবার যখন সলিবিলিটি প্রোডাক্ট বলেছিলাম, সলিবিলিটি প্রোডাক্ট বলতে গিয়ে একটা জায়গা মিস গেছে, সেই কোন জায়গাটা মিস গেছে সেটা হচ্ছে যে তোদের ইনঅর্গানিকের প্র্যাকটিক্যাল করেছিস না, ইনঅর্গানিকের প্র্যাকটিক্যালে দেখবি ওই সল্ট অ্যানালিসিস করেছিলি, সল্ট অ্যানালিসিস করার সময় বিভিন্ন গ্রুপ 1 গ্রুপ 2 এদের যে মেটালগুলো ছিল, সেই মেটালগুলো ডিটেক্ট করার সময় সেখানে তুই কিছু গ্রুপ রিয়েজেন্ট অ্যাড করতি, তাই না, যে গ্রুপ রিয়েজেন্টে যেটা প্রেসিপিটেট পড়বে তুই জানছিস, ওই গ্রুপ রিয়েজেন্টে যারা যারা প্রেসিপিটেট করেছে তাহলে প্রবাবলি ওই পার্টিকুলার মেটাল আয়নগুলো থাকতে পারে, সো ওই মেটাল আয়নগুলোর কনফার্মেটরি টেস্ট তুই করে যেটা পাচ্ছিস সেই মেটাল আয়নটা আছে, ওটা কিসের উপর নির্ভর করে তৈরি হয়েছে, ওটা নির্ভর হয়েছে টোটালটাই সলিবিলিটি প্রোডাক্টের উপর নির্ভর করে। ফার্স্টে তুই যখন ধর HCl দিচ্ছিস, তাহলে গ্রুপ 1-এ তুই যখন HCl দিলে কী হবে, ওখানে যে ধাতুগুলো রয়েছে ধর PB2+, তাহলে PbCl2 হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে, কারণ PbCl2 এর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা খুব কম, তাহলে ক্লোরিনকে পেলেই অল্প একটু Pb2+, সামান্য একটু ক্লোরিনকে পেলেই, এবার তুই এমনিও কনসেন্ট্রেট HCl দিচ্ছিস, তো Cl- পেলেই ওই Pb2+টা কী হচ্ছে, সলিবিলিটি প্রোডাক্টটা কম হওয়ার ফলে পুট করে ওখান থেকে
প্রেসিপিটেট হয়ে সেপারেট আউট হয়ে যাচ্ছে। তো এই রকম করে আমরা গ্রুপ রিয়েজেন্টগুলো বানিয়েছি। বা গ্রুপ 2 এর রিয়েজেন্ট হিসাবে তুই HCl আর H2S দিচ্ছিস, তাহলে ওগুলো সব তাদের সালফাইড সল্ট আকারে সলিউশন থেকে প্রেসিপিটেট আউট হয়ে যাবে। যেমন ধর গ্রুপ 2 রিয়েজেন্টের মধ্যে ধর আমি বললাম কপার 2+ আছে, তাহলে কপার 2+, কপার সালফেট মানে Cu2S2- কপার সালফারকে নেবে এবং ওর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে 8 × 10⁻37। তাহলে এত লো সলিবিলিটি হচ্ছে যেহেতু, তাই সলিউশনে যদি মানে ওই সল্টের সলিউশনটাতে যদি কপার 2+ আয়ন থাকে, সে যদি H2Sকে পায় তাহলে সে ওই S2- আয়নটাকে নিয়ে সহজেই প্রেসিপিটেট আউট হয়ে যাবে, যেহেতু ওর সলিবিলিটি প্রোডাক্ট খুব খারাপ। সো এই সলিবিলিটি প্রোডাক্টের ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন টাইপের গ্রুপ রিয়েজেন্ট বানিয়েছি। তো সেটা সলিবিলিটি প্রোডাক্টের কনসেপ্টের উপরেই আছে, এই কথাটা ওখানে বলা হয়নি। আর এখানে যে কোশ্চেনটা তখন স্কিপ করে গেলাম, এই যে কোশ্চেনটা, খাদ্য লবণ প্রস্তুতির সময় সমুদ্রের জলকে বাষ্পীভূত করে উপযুক্ত গাঢ়ত্বের তার মধ্যে HCl গ্যাস চালনা করা হয়, ঘটনাটি ব্যাখ্যা করো। এটা ওই সলিবিলিটি প্রোডাক্টের ওই ফান্ডাটা দিয়ে, এই যে HCl দিলে যে সল্টগুলো রয়েছে তার মধ্যে, সেই সল্টগুলো কী হবে ওখান থেকে ডিসোসিয়েটেড হয়ে বেরিয়ে, মানে সলিবিলিটি প্রোডাক্টটা যদি মানে ধর কি হতে পারে, ধর তুই কোথায় আছে এটা বইয়ে এক্স্যাক্টলি লেখা রয়েছে, যেখানে দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ যেটা রয়েছে, সেখানে অবিশুদ্ধ NaCl থেকে বিশুদ্ধ NaCl প্রিপারেশন, এই যে খাদ্য লবণ প্রিপারের সময় অবিশুদ্ধ NaCl থেকে বিশুদ্ধ NaCl প্রিপারেশনে তার মধ্যে তুই HCl গ্যাস যদি চালনা করিস তাহলে কি হবে, দ্রবণে Cl- আয়নে গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। এবার এর ফলে যদি দ্রবণে Cl- আয়নে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হবে, হ্যাঁ স্বাভাবিক সলিবিলিটি প্রোডাক্ট। আমি থেমে গেলাম কারণ বইয়ে তো স্পষ্ট লেখাই আছে, তুই বই খুলে এখন দেখতেই পারিস। কিন্তু মেন ব্যাপারটা কি হচ্ছে, মেন ব্যাপারটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্টকে কাজে লাগাবো। তাহলে এক্সেস তুই যদি HCl দিয়ে দিস, তাহলে HCl দিলে Cl- আয়নের কনসেন্ট্রেশনটা বাড়বে। তাহলে Cl- আয়নের কনসেন্ট্রেশনটা যদি বাড়ে হঠাৎ করে, তাহলে Na+ আয়নের কনসেন্ট্রেশন, যে সমুদ্র জল থেকে যে তুই লবণটাকে সেপারেট করছিস সেখানে NaCl, সেখানে তো সোডিয়াম প্লাস আছেই, তাহলে সোডিয়াম প্লাস আয়নের কনসেন্ট্রেশন আর HCl থেকে যে Cl- আয়ন আসছে, সেই Cl- আয়নের কনসেন্ট্রেশনটা হঠাৎ করে যদি বেড়ে যায়, ওদের গুণফলটা তাদের সলিবিলিটি প্রোডাক্টের গুণফল থেকে বেশি হয়ে যাবে। সলিবিলিটি প্রোডাক্টের গুণফল থেকে যদি বেশি হয়ে যায়, মানে QSPটা যদি KSP থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে, প্রেসিপিটেশন স্টার্ট হবে। প্রেসিপিটেশন স্টার্ট হতে তুই বিশুদ্ধ NaCl পাবি, ওর মধ্যে যদি অন্য কোনো সল্ট থেকে থাকে MgCl2, CaCl2, সেগুলোকে তুই পাবি না, কারণ NaClটা আগে প্রেসিপিটেট হয়ে বেরিয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার বাকি সল্টগুলো কেন প্রেসিপিটেটেড হতে পারে না, কারণ বাকি সল্টগুলো যে সলিবিলিটি প্রোডাক্ট, সেই সলিবিলিটি প্রোডাক্টটা এক্সিড করে যায় না, মানে তার QSPটা KSPকে এক্সিড করে যায় না। অন্যান্য সল্টের, অন্যান্য মেটাল আয়নের ক্লোরাইড সল্টের সলিবিলিটি প্রোডাক্টটা মানে QSPটা যখন KSPকে ছাপিয়ে চলে যাচ্ছে তখন NaCl প্রেসিপিটেট হচ্ছে, কিন্তু NaCl যে সিচুয়েশনে প্রেসিপিটেট আউট স্টার্ট হচ্ছে, অন্যান্য মেটাল আয়নগুলোর তখনও তাদের QSPটা KSPকে ছাড়িয়ে যেতে পারে না, ফলে তাদের প্রেসিপিটেশনটা স্টার্ট হয় না। এই ফলে আমি পিওর NaClকে সেপারেট আউট করে নিতে পারবো। তো এটাও সলিবিলিটি প্রোডাক্টের উপর নির্ভর করে। বা গ্রুপ সেপারেশন যে টেবিলগুলো আমাদের আছে ইনঅর্গানিকে যে করিস সল্ট অ্যানালিসিস, সেটাও সলিবিলিটি প্রোডাক্টের উপর নির্ভর করে। ঠিক আছে, এই ছিল আমাদের আয়নিক আর কেমিক্যাল ইকুইলিব্রিয়া। অনেকটা বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কঠিনও কিছুটা বলতে গেলে, কারণ অনেক কনসেপ্ট মাথায় রাখতে হয়, অনেক ফর্মুলা মাথায় রাখতে হয়। তো যাই হোক, আমাদের ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এবার আমাদের জাস্ট পড়ে রয়েছে থার্মোডাইনামিক্স আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কথাটা বাদ দেয়, মানে বেসিক্যালি আমাদের আর একটা চ্যাপ্টার পড়ে রয়েছে থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সটা করিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার করানো হয়ে যাবে, নিউমেরিক্যাল করাতে হবে, তাহলে থার্মোটা হয়ে যাবে। থার্মো করাতে বেশি সময় লাগবে না, তো 4টে ক্লাস হয়তো লাগবে থিওরি পড়াতে, 3টে বা 4টে থিওরি ক্লাস লাগবে, একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস লাগবে। আর এনভায়রনমেন্টালটা তো বলে দেবো, ওটা তো মুখস্থ মতো। ঠিক আছে, এই আর কি বলার, বাকি থার্মোডাইনামিক্স নেক্সট ক্লাসে।